আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে আমি আশা করছি। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে বৃত্তের র্যান্ডম প্রবলেমস করাচ্ছিলাম এবং র্যান্ডম প্রবলেমসগুলো সব শেষ, আর দুইটা অঙ্ক আছে। হ্যাঁ, এবং আমি এর মধ্যে অলরেডি বৃত্তের আরও 41টা সমস্যা বের করছি। আমি যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই 41 সমস্যার যে পিডিএফ, সেটা আমি 54 নম্বর ক্লাস। আচ্ছা, খেয়াল করেন প্লিজ, একটু কথাগুলো শোনেন। সেটা হচ্ছে আমি 41 মানে আমাদের যে র্যান্ডম প্রবলেমসগুলো আছে বৃত্তে, তার বাইরেও আমি 41টা প্রবলেম গাণিতিক সমস্যা বের করছি। এই 41টা সমস্যা এই 54 নম্বর, আজকে যে ক্লাসটা হচ্ছে এই 54 নম্বর ক্লাসের ক্যাপশনে আমি আগামীকাল দিয়ে দিব। ঠিক আছে, গুগল ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনাদের অঙ্কগুলো তুলতে না হয় কষ্ট করে। এই শিটটা ওখানে পেয়ে যাবেন, এক পেজের, এই পিটোপিট করলে এক পেজ হবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমাদের র্যান্ডম প্রবলেমসের মধ্যে দুইটা অঙ্ক বাকি ছিল আমার যতদূর মনে আছে, 42, 43 আর 17 নাম্বার কোশ্চেন। 42, 43 ও 17। একচল্লিশ পর্যন্ত করাইছিলাম, তাই না? 41 পর্যন্ত। আচ্ছা, 42 নাম্বার কোশ্চেনটা আমাদের এখন সলভ করব। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। বলছে দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার প্লট, সরি এরিয়া, রেক্টেঙ্গুলার এরিয়া এক্স ইজ 240। এর মানে কি? এর মানে হচ্ছে দ্য পেরিমিটার, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা, পরিসীমা অফ এ রেক্টেঙ্গুলার মানে আয়তক্ষেত্র, রেক্টেঙ্গুলার এরিয়া আয়তাকার কোন একটা ক্ষেত্র, যে আয়তাকার ক্ষেত্রের নাম হচ্ছে এক্স। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, এই এক্স কিন্তু কোনো ডেটা না। এই এক্স হচ্ছে এই প্রথমে যে আয়তক্ষেত্রের পরিসীমার কথা বলছে ওই আয়তক্ষেত্রের নাম। হ্যাঁ, রেক্টেঙ্গুলার প্লট এক্স ওকে ইজ 240। তার মানে হচ্ছে এক্স একটা রেক্টেঙ্গুলার আয়তাকার ক্ষেত্র যার পরিসীমা হচ্ছে 240। এক্স একটা আয়তাকার ক্ষেত্র। হ্যাঁ, তার মানে এক্স আয়তক্ষেত্রের পরিসীমা এরকম, এক্স আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 240। লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার এক্স মানে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। তার মানে ওই এক্স আয়তক্ষেত্রের, এই এক্স কিন্তু ওই একটা আয়তক্ষেত্রের নাম, এক্স আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজ 10 মিটার মোর দ্যান রেক্টেঙ্গুলার ওয়াই। মানে এখানে দুইটা আয়তক্ষেত্র আছে, একটা হচ্ছে এক্স নামের একটা আয়তক্ষেত্র, একটা হচ্ছে ওয়াই নামের একটা আয়তক্ষেত্র। সেই এক্স নামের আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 240, আর এক্স আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বেশি কার চেয়ে? ওয়াই আয়তক্ষেত্রের চেয়ে। ওকে, দ্য ওয়েডথ অফ রেক্টেঙ্গুলার এক্স, তার মানে ওয়েডথ মানে হচ্ছে প্রস্থ, তার মানে এক্স এক্স আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার লেস দেন রেক্টেঙ্গুলার ওয়াই। তার মানে হচ্ছে ওয়াই, রেক্টেঙ্গুলার ওয়াই এর চেয়ে রেক্টেঙ্গুলার এক্স এর প্রস্থ হচ্ছে 10 মিটার কম। হ্যাঁ, ইফ রেক্টেঙ্গুলার ওয়াই ইজ এ স্কোয়ার, স্কোয়ার ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার এক্স, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার এক্স। তার মানে হচ্ছে এক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। আর এখানে একটা ডাটা দিয়ে দিছে যে ইফ রেক্টেঙ্গুলার ওয়াই ইজ এ স্কোয়ার, মানে ওয়াই আয়তক্ষেত্রটা একটা বর্গ, ওয়াই আয়তক্ষেত্রটা কি একটা বর্গ। আচ্ছা, তার মানে এখানে দুইটা আঁকাতে হবে আমাকে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, মনে করেন যে ওয়াই, এটা এই যে মাঝখানে ওয়াই লিখে দিচ্ছি, তার মানে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এক্স। হ্যাঁ, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এক্স। এখন কোশ্চেনে কি বলছে? এটার পরিসীমা 240, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, তাই না? আচ্ছা, তার মধ্যে বলছে যে এই রেক্টেঙ্গুলার এক্স এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এর চেয়ে 10 মিটার বেশি। তার মানে এর দৈর্ঘ্য যা হবে এর দৈর্ঘ্য হবে 10 মিটার বেশি। তাহলে এর দৈর্ঘ্যটাকে আমি এম ধরলাম। এম, এক্স কেন ধরতেছি না? যেহেতু এগুলোর নাম অলরেডি এক্স ওয়াই ধরছে, তাই এক্স ওয়াই না ধরে এর দৈর্ঘ্যকে আমি এম ধরলাম। তাহলে এর দৈর্ঘ্য হবে এম প্লাস 10। এর দৈর্ঘ্য হবে কি? এম প্লাস 10। আচ্ছা, এর প্রস্থ কত? এর প্রস্থও কিন্তু এম হবে। কেন বলেন তো? কারণ বলে দিছে যে রেক্টেঙ্গুলার ওয়াই ইজ এ স্কোয়ার। তাই এটা হচ্ছে এম প্লাস 10। তাইলে এটা হচ্ছে এম, এম প্রস্থ এম, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান হবে যেহেতু এটা একটা বর্গ, ওই আয়তক্ষেত্রটা একটা বর্গ। আর আবার বলছে যে এই এক্স আয়তক্ষেত্রের যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে এই ওয়াই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10 মিটার কম। তাহলে এর প্রস্থ যদি এম হয় তাহলে এর প্রস্থ হবে এম মাইনাস 10। আমার কথা কি বোঝা গেছে? এবার কি বলছে? এই যে এক্স যে আয়তক্ষেত্র এর পরিসীমা হচ্ছে 240। তাহলে আমাকে বের করতে বলছে কি
আমাকে বের করতে বলছে এটার ক্ষেত্রফল। এখন আমাকে বলেন এই এক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে এক্স আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, তাই কি না? দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগবে। দৈর্ঘ্য প্রস্থ, এখন দৈর্ঘ্য প্রস্থ বের করতে হলে কি করতে হবে? এই যে দৈর্ঘ্যে এম এর মান অজানা, এম এর মান অজানা, এগুলো বের করতে হবে। যেহেতু এটার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে m+10 প্লাস প্রস্থ মানে হচ্ছে m-10 ইজ ইকুয়াল টু 240। বুঝছেন কিনা বলেন? এই যে পরিসীমার মান 240, এটা হচ্ছে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, এই -10 + 10 কাটা। এখন দেখেন এটা 2 ইন্টু এই 2 m আর m যোগ করলে হয় 2m ইজ ইকুয়াল টু 240। আচ্ছা, তাহলে এই পাশে হচ্ছে m থাকলো আর ওই পাশে 240। হ্যাঁ, সেখান থেকে এই 2 দুগুণে 4, ওই পাশে যে ভাগ হবে 4 6 24 আর একটা 0 60। তাহলে m এর মান 60, m এর মান 60। ওকে, এখন m এর মান 60, কিন্তু আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের বের করতে বলছে এই রেক্টেঙ্গুলার প্লট যে y x, এটার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তো দৈর্ঘ্যের মান তো এই যে m+10, তাহলে m এর মান 60 পাইছেন, তাহলে 60 + 10 ইজ ইকুয়াল টু 70। আর এই যে m এর মান 60, তাহলে 60 - 10 ইজ ইকুয়াল টু 50, অর্থাৎ প্রস্থ 50, দৈর্ঘ্য হচ্ছে 70। তাহলে অতএব রেক্টেঙ্গুলার x এর, তাহলে x এর ক্ষেত্রফল, x এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে 70, প্রস্থ মানে হচ্ছে 50, 5 সাথে 35 আর 2টা 0, এই যে একটা একটা বসে যাবে। তাহলে উত্তর হচ্ছে 3500। ক্লিয়ার? 3500। ফেসবুকের নতুন নিয়ম নিয়ে কি জানবেন বলেন? আমি তো সেটা নিয়ে পোস্ট করছি, এখন জনে জনে তো আমার রিপ্লাই দেওয়া কোনোভাবে সম্ভব না। সবাই মেসেঞ্জারে নক দিচ্ছে, মেসেজ ব্লক হয়ে গেছে। ফেসবুক আমাকে সিগন্যাল দিচ্ছে যে ভাই আপনি আর মেসেজ দিতে পারবেন না মানুষকে। কোন একটা সমস্যা হলে তো সেটা সমস্যা আপনার চেয়ে বেশি কনসার্ন আমার। কিন্তু ভাই, আমার কথা কি বুঝছেন? আপনি যতটুকু কনসার্ন এই সমস্যা নিয়ে, এর চেয়ে বেশি কনসার্ন আমার। কারণ আমার এত অ্যাসেট, আমার এত রিসোর্স ফেসবুকে রয়েছে, তাহলে সেগুলো আমাকে সংরক্ষণ করতে হবে। তো আমি আমারও কনসার্ন বেশি। সবাই যদি জনে জনে মেসেজ দেয়, তাহলে ফেসবুক থেকে আমার মেসেঞ্জারই ব্লক করে দিছে। এত মেসেজ আসতেছে আপনার ফোনে, মানে তারা মনে করছে আমি কোনো টেরোরিস্ট কিনা, কোনো কিছু চালাচ্ছি কিনা। কথা কি বুঝছেন? বুঝতে হবে। তো এই জন্য কোনো সমস্যা হলে পরে সেই সমস্যার সমাধান করার জন্য আপনি যতটুকু কনসার্ন, তার চেয়ে রিয়াদ হোসেন 100 গুণ বেশি কনসার্ন। কেন? কারণ আমার এটা প্রফেশন, আমার এটা টিকা রাখতে হলে আমাকে একটা ভালো সিস্টেম বের করতে হবে। তা আমি তো সেটা নিয়ে পোস্টও করছি যে আমি ক্লাস সংরক্ষণ রাখবো, ক্লাস টেলিগ্রামে হোক যেখানে হোক সংরক্ষণ করে রাখবো। আপনারা 1 মাস পরে তো ক্লাস ডিলিট হয়ে যাবে, লাইভ ক্লাস। তারপরে সেভাবে ক্লাস কিভাবে ম্যানেজ করে রাখতে হয় সেটা দেখবো। আর আপনি ক্লাস ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন আপনার পিসিতে বা কোনো জায়গাতে, তাই না? এখন আপনারা যদি সবাই আমাকে মেসেঞ্জারে নক দেন পার্সোনালি একজন করে, তাহলে আমি আসলে কিভাবে আপনাদেরকে রিপ্লাই দেবো বলেন তো? সম্ভব বলেন? এত মানুষ যদি মেসেজ দেয়। দেখেন কি বলছে এখানে বলছে চিত্রে PQRS আয়তক্ষেত্র, এই যে 1, এই 1টা না ভুলে আসছে, বুঝছেন? এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করবেন বই। এই যে এখানে একটা 1 আসছে না, এই 1টা হচ্ছে এমনিতে কোত্থেকে আসছে আল্লাহ জানে। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, চিত্রে PQRS আয়তক্ষেত্রে এই জায়গায় এ কাট দিয়েন। হ্যাঁ, PQRS আয়তক্ষেত্রে PQ ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, PS ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে বলছে AQB চাপের দৈর্ঘ্য কত বের করতে বলছে। AQB চাপের দৈর্ঘ্য, আচ্ছা AQB, এটা হচ্ছে A, এটা হচ্ছে Q, এটা হচ্ছে B। AQB চাপের দৈর্ঘ্য মানে এই যে চাপ, এই চাপের দৈর্ঘ্য চাইছে। তার মানে এই যে এটা হচ্ছে একটা বৃত্তের একটা অংশ, বুঝছেন? এটা কিন্তু একটা বৃত্তের অংশ। কিভাবে বুঝতেছি? এই দেখেন, এই যে দেখেন, এটা যেহেতু একটা চাপ, এদিকে তাকান, এটাকে যেহেতু একটা চাপ বলতেছে, এটাকে একটা চাপ বলছে না, বলে দিছে এটা একটা চাপ। এই যে AQB চাপের দৈর্ঘ্য, তার মানে এটা একটা চাপ। এটা একটা কি? এটা একটা চাপ, এটা একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ তার মানে এই জায়গাটা একটা বৃত্তের অংশ। তো এই যে PQRS, এই যে এটা একটা আয়তক্ষেত্র, এই যে মাঝখানে যেটা আছে এটা একটা আয়তক্ষেত্র। এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্র তো প্রত্যেক কোণ 90। তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি মানে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে এই যে জায়গাটা, এটা হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাই না? এটা 4 ভাগের 1 ভাগ কিনা, আমার কি কথা কি বুঝছেন? 4 ভাগের 1 ভাগ। তার মানে এই যে চাপটা, এই চাপটা কি হবে? এটা তো এই বৃত্তের যে পুরো বৃত্ত থাকলে কি হতো, এই সম্পূর্ণ যে পরিধি, এই পরিধির কি 4 ভাগের 1 ভাগ। আমার কথা কি বুঝছেন? এই পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি, যার মান হচ্ছে 2 পাই আর। তাহলে এই অংশটুকু কেমন? এই অংশটুকু হচ্ছে পুরো পরিধির 4 ভাগের 1 ভাগ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা 90 না? আমার কথা কি বুঝছেন? তাহলে এটা 90 ডিগ্রি হলে পরে এই পুরো কোণটা হচ্ছে 360। তাহলে এই 90 ডিগ্রি, এই 360 এর কত অংশ? এই যে 90 ডিভাইডেড বাই 360
শূন্য শূন্য ক্যান্সেল, 4 9 36 মানে 1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ। তার মানে এই যে পরিধিটা, এই যে চাপের দৈর্ঘ্যটা, এই চাপের দৈর্ঘ্যটা হবে পুরো পরিধির 4 ভাগের 1 ভাগ। এগুলো আমি আগে অনেক বুঝাইছি, তারপর আরেকবার বললাম। তাহলে আমি যদি এই চাপের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমার কি লাগবে? এখন চাপের দৈর্ঘ্য বের করার সূত্র কি? S = r θ হয়। অথবা আপনি বুঝে গেছেন যে সম্পূর্ণ পরিধি হচ্ছে 2πr, হ্যাঁ, এই 2πr পুরো পরিধির 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে এটা দিয়ে কেটে দিলাম, তাহলে = πr / 2। তার মানে AQB চাপের দৈর্ঘ্য, AQB চাপের দৈর্ঘ্য = πr / 2। AQB চাপের দৈর্ঘ্য πr / 2। দ্যাট মিন্স আমাকে যদি AQB চাপের দৈর্ঘ্য বের করতে হয় তাহলে এই যে r মানে বৃত্তের ব্যাসার্ধ, মানে এই যে চাপটা, এই চাপটা যে বৃত্তের অংশ, এই যে পুরো বৃত্ত, হ্যাঁ, তার ব্যাসার্ধ চাইছে, তার ব্যাসার্ধ বের করতে হবে। দেখেন তার ব্যাসার্ধ কোথায়? ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে, খেয়াল করেন যে কেন্দ্র থেকে কি পরিধি পর্যন্ত দূরত্ব। তো দেখেন এই কেন্দ্র থেকে এটা কি পরিধি পর্যন্ত দূরত্ব না? ইয়েস। তার মানে এটা কিন্তু ব্যাসার্ধ। এখন বলবেন যে ভাই এটা কেন নিলেন, এটা কেন নিলেন না, এটা কেন নিলেন না? আরে ভাইয়া, এইটা এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে এই PQRS, এই যে PQRS যে আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের কর্ণ বুঝতে হবে। তার মানে এখানে যে আয়তক্ষেত্রের কর্ণ, এই এখানে যে আয়তক্ষেত্র আছে, সেই আয়তক্ষেত্রের কর্ণই হচ্ছে, হ্যাঁ, এই বৃত্তের এই চাপের ব্যাসার্ধ, তাই না? আয়তক্ষেত্রের কর্ণ এই কই আছেন, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তার মানে আমি এই যে আয়তক্ষেত্র আছে, যে PQRS যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের কর্ণ বের করা মানে আসলে এই চাপের ব্যাসার্ধ বের করে ফেলা, বুঝছেন? তার আয়তক্ষেত্রের কর্ণ কি? আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে রুট দৈর্ঘ্য a² + b²। এই যে এটা r ধরলাম, তাহলে r = রুট a² + b²। এ মানে দৈর্ঘ্য প্রস্থ, এই যে PQ, এই যে PQ মানে 8, এই যে PQ মানে কোনটা? এই যে এটা হচ্ছে 8, এটা 8 মানে যে এটাও 8, হ্যাঁ, কারণ আয়তক্ষেত্র না। PS হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6, তাহলে এটাও 6, তাহলে এই যে 8² + 6², তাহলে এই হচ্ছে 8² + 6², তাহলে 8² 64, 6² 36, 36 আর 64 100, 100 রুট কত? 10। তার মানে এই r এর মানটা হচ্ছে 10, বুঝছেন? তার মানে এই যে বৃত্তটা আছে, বৃত্তচাপ, সেই বৃত্তচাপের ব্যাসার্ধটা দেওয়া নাই সরাসরি, ওই ব্যাসার্ধটা বের করার জন্য ভিতরে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। তাহলে r এর মান 10, তাহলে এটা হচ্ছে কত? হচ্ছে এটা হচ্ছে π × 10 / 2। এই 2 দিয়ে 10 যাবে 5 বার, তাহলে উত্তর হচ্ছে 5 π। উত্তর কত? 5 π। ক্লিয়ার বিষয়টা? 5 π। আপনারা কি বুঝছেন? বোঝা গেছে ব্যাপারটা? খুবই সিম্পল, শুধু কনসেপ্টটা বুঝতে হবে। এটা তো বৃত্ত না, এটা সম্পূর্ণ বৃত্ত না, এটা বৃত্তের হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কারণ এই মূল বৃত্তটা আসলে কোথায়? মূল বৃত্তটা আসলে এই যে এরকম ছিল, ঠিক আছে? সেই বৃত্তের এই অংশটা হচ্ছে, এই যে যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে পারে কি? এই যে চাপটা, এই চাপটা হচ্ছে এই পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তাহলে পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, 2πr কে 4 দিয়ে ভাগ করলে ওই অংশের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন 17 নাম্বার একটা কোশ্চেন আমাদের বাকি ছিল, তাহলে আমাদের র্যান্ডম প্রবলেমস গুলো শেষ হবে। হ্যাঁ, 17, কোশ্চেন নাম্বার 17 হয়ে গেল। দেখেন এই যে 17 নম্বর প্রশ্ন, একটু গতানুগতিক প্রশ্নের একটু বাইরে। হ্যাঁ, আচ্ছা, কি বলছে? সার্কেল ও ইজ ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এবিসি। এই যে সার্কেল ও মানে ও কেন্দ্র বিশিষ্ট সার্কেল, এই যে এখানে কেন্দ্র ও, এটা এখানে দেওয়া হয়নি, বুঝে নিতে হবে। হ্যাঁ, সার্কেল ও বলতে ও কেন্দ্র বিশিষ্ট সার্কেল, এখানে কেন্দ্র ও আছে। হ্যাঁ, ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, এই যে চিত্র অনুসারে, তার মানে এবিসি যে ট্রায়াঙ্গেল, এই যে এবিসি যে ট্রায়াঙ্গেল, এটা সমবাহু ত্রিভুজ না, কিন্তু এখানে চিত্র হয়তো সমবাহু হয়ে গেছে, বাট সমবাহু না, আবার মনে করেন না যেটা সমবাহু। হ্যাঁ, এই ত্রিভুজের মধ্যে সমবাহু হলে এখানে বলা থাকবে, বলা তো নাই। এই ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত অঙ্কিত আছে বা বৃত্ত বর্ণিত আছে। ওকে, ফাইন। এবং বৃত্তটা দেখে কি মনে হচ্ছে? এই বৃত্তটা কিন্তু এই ত্রিভুজের 3 বাহুকে স্পর্শ করছে। খেয়াল করছেন? 3 বাহুকে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত কি? অন্তর্বৃত্ত হচ্ছে যে বৃত্ত ত্রিভুজের ভিতরে থাকবে এবং ত্রিভুজের 3 বাহুকে স্পর্শ করে থাকবে। ওকে, আচ্ছা, BD = 4। বিডি মানে কি? এটা হলো বি, এটা হচ্ছে ডি। এই BD = 4 মানে এখান থেকে এইটুকু হচ্ছে 4। ওকে, ফাইন। তারপরে এখানে AF = 3, এখানে একটা কমা হবে, একটু কাইন্ডলি কারেকশন করবেন, কমা হবে। AF = 3, AF কোনটা? এই যে A থেকে F, মানে এটুকু হচ্ছে 3। ওকে, ফাইন। তারপর BC, এই যে এটা BC না, এই BC হবে না, এটা হবে EC। কারেকশন করবেন প্লিজ, বইয়ে একটু কারেকশন আছে। এটা BC না, এটা হবে EC, এটা হবে EC।
এটা ইসি। ওকে, তাহলে ইসি ইজ ইকুয়াল টু কি? ইসি ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ইসি মানে যে ই থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে 5। কোশ্চেনে কি বলছে? কোশ্চেন দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ত্রিভুজের পেরিমিটার কত? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা কত। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে তো ভাই 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তার মানে এই ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে সবাই তাকান, এই কোশ্চেনটা একটু মানে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, বক্সের বাইরে যেয়ে চিন্তা করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, তো এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে বের করতে গেলে এই 3টা বাহুর মান লাগবে। তার মধ্যে এই পুরো বাহুর মান দেওয়া নাই, দেওয়া আছে এইটুকের মান। তার মানে এইটুক মিসিং, এইটুক মিসিং, এইটুক লাগবে, বুঝছেন? আবার এই পুরো বাহুর মান নাই, দেওয়া আছে এইটুকের মান, এইটুক মিসিং, এইটুক লাগবে। আবার এইটার পুরো বাহুর মান দেওয়া নাই, দেওয়া আছে এইটুক মিসিং, লাগবে। তার মানে বুঝতে পারছেন যে এখানে সব মান দেওয়া নাই, কিছু কিছু মান দেওয়া আছে, মানে অর্ধেক না। এখন এইটুক যদি চাই, অনেকে বলে ভাই তাহলে এইটুক চাই, আপনি কি এটা শিওর এইটুক চাই? কারণ ভিতরে যে বৃত্ত আঁকাইছেন সেই বৃত্তটা যে এই একদম মাঝ বরাবর পড়ছে এরকম কোনো কথা নাই। যদি সমবাহু ত্রিভুজ হতো তাহলে মাঝ বরাবর পড়তো, কিন্তু এটা তো সমবাহু ত্রিভুজ না, বলা নাই, বুঝছেন? এটা চিত্রে আমার এরকম হয়েছে, চিত্রে সমবাহু ত্রিভুজ হয়েছে, এই জন্য মনে হচ্ছে এটুক 4, এটুক 4, এটুক 3, এটুক 3, এটুক 5, এটুক 5, না এরকম না। তাহলে কি করতে হবে? এই অঙ্ক সলভ করতে হলে আপনাকে অ্যাডিশনাল কিছু মানে চিত্রের ভেতরে আঁকাতে হবে। দেখেন, এটা কি অন্তবৃত্ত না? আপনাদের কি মনে আছে অন্তবৃত্ত কিভাবে পাওয়া যায়? আমাকে বলেন, এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আপনি কেমনে পাবেন? অন্তর্বৃত্তের কেন্দ্র কেমনে পাওয়া যায়? ত্রিভুজের এই 3 কোণের সমদ্বিখণ্ডক, এই কোণগুলোর সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাচ্ছি, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাচ্ছি, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকাচ্ছি। এই যেটা এটা হলো অন্তর্কেন্দ্র। হ্যাঁ, 3 কোণের সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয়। সবাই একটু তাকাবেন প্লিজ, এইখানে একটু দেখেন। এগুলা কিন্তু আমরা কি বলছিলাম, আরো একটা জিনিস আমরা কিন্তু জানি। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে এই অংশের মান আর এই অংশের মান সমান হবে সবসময়, অলওয়েজ। ভিতরে যদি কোনো একটা অন্তর্বৃত্ত আঁকানো থাকে, সেই অন্তর্বৃত্তর মানে কেন্দ্র, মানে অন্তর্বৃত্তের এই 3 বাহুর যে সমদ্বিখণ্ডক আঁকালে পরে, 3 কোণের সমদ্বিখণ্ডক আঁকালে যেখানে মিলিত হবে সেটাই তো কেন্দ্র। এই 3 কোণের সমদ্বিখণ্ডক আঁকানোর পরে আপনি এই পাশের অংশ আর এই পাশের অংশের দৈর্ঘ্য সমান হবে, এই পাশের অংশ আর এই পাশের অংশের দৈর্ঘ্য সমান হবে, এই পাশের অংশ আর এই পাশের অংশের দৈর্ঘ্য সমান হবে। তার মানে এইটুক যদি 3 হয় তাহলে এইটুক 3 হবে, এইটুক যদি 4 হয় তাহলে এইটুক 4 হবে, এইটুক যদি 5 হয় তাহলে এইটুক 5 হবে। এইবার আপনি পরিসীমা বের করে ফেলেন। এটা সবসময় যে কোনো ত্রিভুজের ভেতরে যদি একটা বৃত্ত আঁকেন, মানে অন্তর্বৃত্ত আঁকেন, সেই অন্তর্বৃত্তের কেন্দ্র আপনি কেমনে পাবেন? 3 কোণের সমদ্বিখণ্ডক আঁকার পরে, হ্যাঁ, এই যে মাথায় রাখবেন যে এই পাশের 2 অংশের দৈর্ঘ্য সমান, এই পাশের 2 অংশের দৈর্ঘ্য সমান, এই পাশের 2 অংশের দৈর্ঘ্য সমান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আসে? হ্যাঁ, এটা আপনি আমার কাছে জানতে চাইতে পারেন যে ভাই এটা কিভাবে আসলো, যে এইটুক 5 হলে। আচ্ছা, আমি এখন কি ইনফরমেশন দেওয়া ছিল আমি বাকিগুলো মুছে দিচ্ছি। এই যেগুলো দেওয়া ছিল, হ্যাঁ, কি হলো এটা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। কি দেওয়া ছিল? এটুক ছিল 3, এটুক ছিল 4, সব মুছে গেল। এটুক ছিল 4, এফ ছিল 3, ইসি ছিল 5। আচ্ছা, এখন এই অঙ্ক সলভ করতে গেলে আপনি 3 কোণের সমদ্বিখণ্ডকটা আগে আঁকান। 3 কোণের কিভাবে আসে আমি এখন দেখা দিচ্ছি। 3 কোণের সমদ্বিখণ্ডক আঁকালে আমরা কি পাবো? কেন্দ্রটা পেয়ে যাবো। এই যে কেন্দ্র, এই কেন্দ্র নাম ও দেওয়া ছিল। এখন একটু তাকাবেন প্লিজ, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করবেন প্লিজ, মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এর নাম দিলাম আমি এবিসি। হ্যাঁ, আর একটা সমকোণী ত্রিভুজ যেটা মনে করেন যে এরকম দেওয়া আছে, এর নাম দিলাম আমি ডিইএফ। মজার বিষয় হচ্ছে, মনে করেন যে এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান 5, এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান 5। হ্যাঁ, ওকে, মনে করেন এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান হচ্ছে 4, এই সমকোণী ত্রিভুজের এই বাহুর মান 4। মজার বিষয় হচ্ছে, দুইটা সমকোণী ত্রিভুজের যদি অনুরূপ দুইটা বাহু সমান হয়, তাহলে 3 নাম্বার যে বাহুটা আছে সেই বাহুটা অবশ্যই সমান হবে, মাস্ট সমান হবে। দুইটা সমকোণী ত্রিভুজের, শুধু সমকোণী ত্রিভুজের কথা বলছি, দুইটা সমকোণী ত্রিভুজের এই বাহু, দুই বাহু যদি সমান হয় তাহলে তৃতীয় বাহুটা সমান হবেই। বলছে কিভাবে? কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মধ্যে দুই বাহুর মান যদি সমান হয়, মনে করেন যে সি আর এর মান সমান, তাহলে
তাহলে সি এবং এর মান যদি সেম হয় দুইটা ত্রিভুজের, তাহলে বির মান আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই 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 যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে মানে যে উপপাদ্যটা আমাদের আসছে, সেই উপপাদ্যের অতিভুজ দৈর্ঘ্য আর অতিভুজ ভূমি আর লম্বের মধ্যে যে রিলেশন, সেখানে দুইটা বাহুর মান যদি সেম হয়, তাহলে 3 নম্বর বাহুটা তো ক্যালকুলেশন করলে আলাদা আসার সুযোগ নাই। আমি আবার বলছি, দুইটা সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান যদি সেম হয়, তাহলে এই 3 নম্বর বাহুটা ভিন্ন আসার সুযোগ নাই। মানে এই 3 নম্বর বাহু এরও যা আসবে, এরও তাই আসবে, অন্য কিছু আসবে না। এইবার আপনারা মজার একটা বিষয় দেখেন, এই জায়গাতে ত্রিভুজ ও এফ সি এবং ত্রিভুজ ও ই সি, দেখেন একটু তাকান। ও এফ সি বলতে কোনটা? ও এফ সি বলতে আমি যে লাল কালি দিয়ে দেখাচ্ছি, ও এফ সি বলতে এই যে এটা সমকোণী ত্রিভুজ। বলুন ভাই এটা কেমনে সমকোণী ত্রিভুজ? কারণ এই যে এটা সমকোণ কিভাবে? কারণ এই যে এটা কিন্তু স্পর্শক, দেখেন এটা কিন্তু স্পর্শক, এই যে এই বিন্দুতে স্পর্শ করে গেছে। আমরা তো পড়াইছি যে অন্তর্বৃত্তের মানে ত্রিভুজের 3 বাহুর প্রত্যেকটা বাহুই হচ্ছে তার অন্তর্বৃত্তের স্পর্শক। ত্রিভুজের প্রত্যেকটা বাহুই তার অন্তর্বৃত্তের স্পর্শক। এই যে এই বাহুটা কি এই বিন্দুতে জাস্ট স্পর্শ করে গেছে না? তার মানে এটা হচ্ছে স্পর্শক, আর এটা হলো স্পর্শক, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই কোণটা 90। একইভাবে এই কোণটা 90। দেখেন ও এফ সি এটা হলো ত্রিভুজ, আর ও ই সি এটা হলো সেই ত্রিভুজ। এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, খেয়াল করে দেখেন এই দুইজনের মধ্যে মানে ও এফ সি মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু, এই দুটো সমান। মানে কিভাবে? কারণ এইটাও এই বৃত্তের ব্যাসার্ধ, দেখেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ কখনো আলাদা হতে পারে না। তার মানে এই বাহুর মান আর এই বাহুর মান সেম। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সেম। বুঝছেন? মান যাই হোক, মান দেওয়া না থাক, বাট সেম কিনা সেম। আবার এই বাহুটা কিন্তু দেখেন, এই বাহুটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ, আবার এই বাহুটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ। তার মানে এই বাহুটাও কিন্তু দুই ত্রিভুজের জন্য মান সেম আসবে। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, আর এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, দুই বাহু সেম। তাহলে এই যে তৃতীয় যে বাহুটা আছে, এই ত্রিভুজের তৃতীয় বাহু এইটা, আর এই ত্রিভুজের তৃতীয় বাহু এইটা, এই দুটো তো আলাদা হওয়ার সুযোগ নেই। তাইলে এটার মান যেহেতু 5 দেওয়া আছে, তাহলে এটার মান অবশ্যই 5 হবে। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি এই জায়গাটা একটু রেসপন্স করেন। লাইভ ক্লাস সব ডিলিট হয়ে যাবে, আমি কি করব বলেন? লাইভ ক্লাস ডিলিট হয়ে আমি কি করব বলেন? আচ্ছা, ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এখন এইখানে আর তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এখন এই যে জায়গাটা এই পাশে, এখন উপরে হচ্ছে ও এ এফ, ত্রিভুজ ও এ এফ ও ও এ ডি, ত্রিভুজ ও এ ডি, এই যে দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখেন, এই ত্রিভুজের এই বাহুটা, এরাও কিন্তু এই দুইটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। বলুন কিভাবে? কারণ এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই যে এটা 90, কারণ এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আবার এই কোণটা 90 ডিগ্রি, কারণ এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই সমকোণী ত্রিভুজের এই বাহু, এই দুই বাহু সমান। এই দুই বাহু সমান কেন? কারণ এইটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটাও কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটার বৃত্তের ব্যাসার্ধ। আর উভয় বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না, তার মানে এই মান আর এই মান সেম। বুঝছেন? এই দুটা মান সেম। আবার এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু এই যে সমকোণের বিপরীত বাহু, তার মানে এটা অতিভুজ। কারণ কোন ত্রিভুজের? এই ত্রিভুজের। আবার এই সমকোণের বিপরীত বাহু এটা, তার মানে এই ত্রিভুজের অতিভুজ। তার মানে এই বাহুটা এই ত্রিভুজের জন্য যা, এই বাহুটা এই ত্রিভুজের জন্য তাই। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই ত্রিভুজের যে 3 নাম্বার বাহু এইটা, আর এই ত্রিভুজের যে 3 নাম্বার বাহু এটা, এই দুটো সমান হওয়া ছাড়া উপায় নেই। কারণ এই দুই বাহুর মান সমান হয়ে গেছে। সুতরাং তৃতীয় যে বাহুটা সমান হবেই। তার মানে এই বাহুর মান 3 হলে এই বাহুর মান অবশ্যই 3 হবে। ঠিক আছে? আবার এই যে এখানে দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। কিভাবে? এই যে এই কোণটা সমকোণ, এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে এই কোণ আর এই কোণ সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বাহু, এই সমকোণী ত্রিভুজের এই বাহু দুটো সমান। কেন?
কারণ এটা হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে একই বৃত্তের ব্যাসার্ধ তো আলাদা হয় না। তার মানে এই বাহুর মান আর এই বাহুর মান সেম। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। আবার এই যে বাহুটা, এই বাহুটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ, আবার এই ত্রিভুজের অতিভুজ, তাহলে একই জিনিস। তাহলে এই ত্রিভুজের এই বাহুর মান আর এই ত্রিভুজের এই বাহুর মান সেম। তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সেম। তাহলে এই ত্রিভুজের যে তৃতীয় বাহু এইটা আর এই ত্রিভুজের তৃতীয় বাহু এটা আলাদা হওয়ার সুযোগ নেই। তাহলে এই ত্রিভুজের এই বাহুর মান যেহেতু 4, তাহলে এই বাহুর মান অবশ্যই 4 হবে। বুঝছেন? এইভাবে। তাহলে এইটুক হলো 4, এইটুক হচ্ছে 3, তাহলে এই বাহুর মান মানে AB = 7। ক্লিয়ার কিনা বলেন? 4 + 3 = 7। তারপরে এই বাহুর মান কেমন? এটুক হচ্ছে 4, এটুক হচ্ছে 5, তার মানে BC = 4 + 5 = 9। তারপরে এটুক হচ্ছে 3, এটুক হচ্ছে 5, তার মানে AC = 3 + 5 = 8। তাহলে অতএব পরিসীমা। এই অঙ্কটা গতানুগতিক অঙ্কের বাইরের অঙ্ক, মানে থিওরিটা আগে থেকে না জানলে অঙ্ক করে আসা খুব কঠিন। তার মানে অতএব ABC ত্রিভুজের পরিসীমা, ABC ত্রিভুজের পরিসীমা = AB + BC + CA। তাহলে AB এর মান কত? AB এর মান 7 + BC এর মান 9 + C এর মান 8, না হচ্ছে 16, 16 আর 24, তাহলে উত্তর হচ্ছে 24। উত্তর 24। ওকে, ক্লিয়ার বিষয়টা? উত্তর 24। বোঝা গেছে? উত্তর হচ্ছে 24। তাহলে 24 আসা অপশন, এই যে ডি নাম্বার অপশন। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা কিভাবে সলভ করবেন? এখন থিওরি তো বুঝে গেলেন, তাই না? থিওরি বুঝে গেলেন, কিন্তু এখন এটা আসলে পরে শর্টকাটে কিভাবে সলভ করবেন যদি এই প্রশ্ন পরীক্ষায় আসে? এত কিছু তো পরীক্ষার হলে বোঝানো খুব কঠিন। তো আমি কি বলছি, BD হচ্ছে 4, F হচ্ছে 3, EC হচ্ছে 5। তো মনে রাখবেন যে যদি যে কোনো ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, যাই হোক, কোন ত্রিভুজের ভেতরে যদি একটা অন্তর্বৃত্ত আঁকা থাকে, সেই অন্তর্বৃত্তের যে কোনো শীর্ষ ধরবেন, যে কোনো শীর্ষ ধরে এই শীর্ষের সাথে যে দুই অংশ লেগে আছে, এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, মানে এই অংশ আর এই অংশ সমান সবসময়, অলওয়েজ। তাহলে এইটুক 5 হলে এইটুক 5 হবে। এই শীর্ষ থেকে এই অংশের দৈর্ঘ্য আর এই অংশের দৈর্ঘ্য সমান, মানে এইটুক আর এইটুক সমান, তাহলে এইটুক 3 হলে এইটুক 3 হবে। এই শীর্ষ থেকে এই অংশের দৈর্ঘ্য আর এই অংশের দৈর্ঘ্য সমান, অর্থাৎ এইটুক 4 হলে এইটুক 4 হবে। ব্যাস, তারপর অঙ্কটা সলভ করে ফেলবেন। কিভাবে আসছে সেটা আমি বুঝাই দিলাম আপনাদেরকে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি। আমি অতিরিক্ত কিছু সমস্যা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু আমাদের বইয়ে নাই। হ্যাঁ, এটা আমাদের বইয়ে নাই। প্লিজ কাইন্ডলি আপনি একটু সংরক্ষণ করবেন। এই যে এক্সট্রা প্রবলেমস, এইগুলা প্রবলেমস আমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু কাইন্ডলি একটু এগুলো আপনারা, এই যে এক্সট্রা প্রবলেমস এখান থেকে 41টা আছে, বুঝছেন? এই যে এগুলা নতুন, এগুলো আমাদের বইয়ে দেওয়া নাই, আমি নতুন করে খুঁজে পাইছি, তাই আপনাদের করাই দিচ্ছি। হ্যাঁ, এই এক্সট্রা প্রবলেমস গুলা 41টা প্রবলেমস আছে। এইগুলার PDF গুগল ড্রাইভ লিংক আমি এটার গুগল ড্রাইভ লিংক আমি 54 নাম্বার ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এইখানে আমি 1 নাম্বার থেকে শুরু করছি না, আমি শুরু করবো হচ্ছে 6 নাম্বার থেকে। হ্যাঁ, 6 নাম্বার থেকে শুরু করব, কিছু নতুন কনসেপ্ট। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, বাকিগুলো করাই দিব, সমস্যা নাই, সবই করাই দিব, একটা বাদ যাবে না। আচ্ছা, এখানে বলছে if the difference between the circumference and diameter of a circle is 60 centimeter, then the radius of the circle। দেখেন কতবার আসছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বিভিন্ন খেয়াল করে দেখেন, অনেক জায়গায় আসছে। if the difference between the circumference, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, between the circumference মানে হচ্ছে পরিসীমা, পরিধি বা পরিসীমা, and diameter, diameter মানে হচ্ছে ব্যাস, of a circle is 60 সেন্টিমিটার। এর মানে হচ্ছে একটা বৃত্তের পরিসীমা এবং ব্যাসের পার্থক্য মানে বিয়োগফল 60 সেন্টিমিটার, দেন রেডিয়াস অফ দ্য সার্কেল। আচ্ছা, রেডিয়াস অফ দ্য সার্কেল মানে হচ্ছে ব্যাসার্ধ কত। তাহলে পরিসীমা, বৃত্তের পরিসীমা মানে হচ্ছে 2 পাই r, হ্যাঁ, আর ডায়ামিটার মানে ব্যাস মানে হচ্ছে 2r। এই যে পরিসীমা এবং ব্যাসের পার্থক্য, তার মানে এই যে প্রশ্ন মতো হচ্ছে এই লাইন, পরিসীমা ও ব্যাসের পার্থক্য, তার মানে 2 পাই r - 2r, এটা হচ্ছে 60। কথা কি বুঝছেন? এবার এটা সলভ করে কি বের করতে হবে,
ব্যাসার্ধ বের করতে হবে। দেখেন তো এখানে কি কমন আছে, এখানে কি কিছু কমন আছে? ইয়েস, এখানে 2r কমন আছে, এখানে 2r কমন আছে। তো এখান থেকে 2r কমন নেন, 2r কমন নিলে এখানে থাকবে পাই, এখানে থাকবে -1 ইজ ইকুয়াল টু 60। ওকে, তাহলে 2r, এই পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 বসাবেন। বলবেন যে ভাই 22/7 কখন বসাবো, 3.1416 কখন বসাবো? দেখেন এই যে উত্তরগুলো দেখতেছেন, এগুলো উত্তর কিন্তু গোটা গোটা মান, দেখছেন এগুলো ফ্র্যাকশন মান না। তখন বুঝতে হবে যে এখানে আসলে ফ্র্যাকশন মান বসানো যাবে না, মানে যে 3.1416 না বসায় একটা p/q টাইপের মান, মানে 22/7 এটা বসাতে হবে, যাতে ক্যালকুলেশন করে কাটাকাটি হয়। বুঝছেন বিষয়টা? এই জন্য পাইয়ের মান আমরা 22/7 ইউজ করবো। -1 ইজ ইকুয়াল টু 60। তাহলে টোয়াইস আর ইন্টু এখানে লসাগু হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 22 -7 কে 7, 22 - 7 মানে 15 একবারে, ইজ ইকুয়াল টু 60। যে তোমরা আর বের করবো, তাহলে আর রেখে দিব, আর বাদে সব ওই পাশে পার করে দিব। তাহলে আর রেখে দিলাম, ওই পাশে আছে 60। হ্যাঁ, এবার তাকান, এই যে 7 এই পাশে আছে, একবার আমি কাটাকাটি করে দিই। এই 15 দিয়ে 60 যাবে হচ্ছে 4 বার, এই 2 দিয়ে এই 4 যাবে হচ্ছে 2 বার। তাহলে এই পাশে থাকলো আর এই 7 এই পাশ থেকে নিচ থেকে ওই পাশে 2 এর সাথে গুণ হবে। তাহলে এই পাশে কি থাকলো? r ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু 2। তাহলে r ইকুয়াল টু 7 × 14, তাহলে আমাদের উত্তর হচ্ছে 14 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? যেহেতু আমাদের এই যে 60, এই দুজনের পার্থক্য এই 60 সেন্টিমিটারে ছিল, তাই উত্তরটা সেন্টিমিটার আসবে। ক্লিয়ার কিনা বলেন তো? বুঝছেন কি অঙ্কটা, কি বুঝছেন? এই তো আপনাদের লাইফ টাইম কোর্সটা শেষ হলে পরে আমি ইংরেজি ভার্সনের যে কোর্সটা আমি ম্যাটেরিয়ালসগুলো রেডি করতেছি, তো শুরু করব, সমস্যা নেই। মানে সামনের আমার প্ল্যান হচ্ছে ইংরেজি ভার্সন প্রিলি রিটেন কম্বাইন্ড কোর্স। হ্যাঁ, যারা প্রিলিতে ভর্তি হয়েছে অলরেডি, লাইফ টাইম বেসে ভর্তি আছে, তাদের প্রিলিতে ফ্রি অ্যাক্সেস থাকবে, শুধু লিখিত অংশে ভর্তি হতে হবে, আর কিছু করা লাগবে না। নেক্সট, এখানে কি বলছে দেখেন, একই কোশ্চেন। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 90 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস অ্যাপ্রক্সিমেটলি ইজ। আচ্ছা, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স মানে পরিসীমা এবং ব্যাসের পার্থক্য অফ এ সার্কেল, একটা বৃত্তের পরিসীমা এবং ব্যাসের পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস অফ অ্যাপ্রক্সিমেটলি বলার কারণ বুঝে নেবেন। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে রেডিয়াসটা কত আসবে, কাছাকাছি ভ্যালু। হ্যাঁ, কারণ এক্সাক্ট ভ্যালু পাবেন না, কারণ এখানে পাই আছে, যেহেতু পাইয়ের তো এক্সাক্ট ভ্যালু নাই। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এটা কি বলছে? সার্কামফারেন্স মানে হচ্ছে 2πr, আর ডায়ামিটার মানে হচ্ছে 2r, এই দুইটার পার্থক্য এটা হচ্ছে কত? এটা হচ্ছে 90 সেন্টিমিটার। এখান থেকে 2r কমন আছে, 2r কমন নেন, 2r কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2π, সরি পাই থাকবে, 2r কমন নিলে পাই মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 90। ওকে, তাহলে 2r ইন্টু পাই এর ভ্যালু 22/7 বসাবেন। অপশনে দেখতে পাচ্ছেন যে মানগুলো গোটা গোটা, দেখছেন মানগুলো গোটা গোটা, সুতরাং আমাকে 22/7 বসাতে হবে যেন ফ্র্যাকশন মান না আসে, কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ, তাহলে 2r ইন্টু এখানে লসাগু 7, তাহলে 22 আর এই 7 বিয়োগ হলে 15 ইজ ইকুয়াল টু 90। তাহলে এই 15 দিয়ে এই 90 6 বার, 6 15 90, এই 2 দিয়ে 6 যাবে 3 বার। তাহলে এই পাশে থাকলো r/7 আর ওই পাশে থাকলো 3, এই পাশে থাকলো r/7, ওই পাশে থাকলো 3, তাহলে r ইকুয়াল টু 3 সাথে 21, তাহলে আমাদের উত্তর হচ্ছে 21 সেন্টিমিটার। খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল। এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মানে যে টাইপের কোশ্চেনগুলো হয়তো আমি সহজ মনে করে করাইনি, কিন্তু আমার মনে হয়েছে না এগুলো করে দেওয়া উচিত, কারণ করে গেলে পরে পরীক্ষা হলে আলাদা একটা কনফিডেন্স কাজ করে। হ্যাঁ, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করছে। খেয়াল করেন, দুইটা বৃত্ত, এখানে কয়টা বৃত্ত? দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ মানে ভেতর থেকে স্পর্শ করছে, মানে যে এরকম একটার ভিতরে আরেকটা, যে অন্তঃস্পর্শ মানে কিন্তু এরকম, বুঝছেন? অন্তঃস্পর্শ এই যে এরকম স্পর্শ করছে। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, একটি বৃত্ত, এই একটি বৃত্ত মানে প্রথম বৃত্ত মানে r1, এই r1 এর মান হচ্ছে 5। ওকে ফাইন। এবং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 9 সেন্টিমিটার, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 9 সেন্টিমিটার। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাকাবেন প্লিজ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী, তাহলে অপর বৃত্তের পরিধি কত? কি চাইছে দেখেন, তাহলে অপর বৃত্তের পরিধি, তাহলে অপর বৃত্তের পরিধি মানে, তাহলে পরিধি মানে তো 2πr। তাহলে অপর বৃত্তের পরিধি বের করতে গেলে অপর বৃত্তের ব্যাসার্ধ লাগবে, মানে r2 মান লাগবে। r2 মান বের করে তারপর এখানে বসাতে হবে, বুঝছেন? এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে আছে, মানে এইবার আমাকে বলেন r1 মাইনাস r2 ইকুয়াল টু 9 নাকি r2 মাইনাস r1 ইকুয়াল টু 9, কোনটা লিখবো বলেন তো? কোনটা লিখবো আমি, এটা একটু বলেন তো কাইন্ডলি, এটা একটু বলেন তো কাইন্ডলি।
কোনটা লিখবো বলেন, দেখবো আজকে কি অবস্থা আপনাদের। এখানে আমি কোনটা লিখবো, r1 মাইনাস r2 ইকুয়াল টু 9 নাকি r2 মাইনাস r1 ইকুয়াল টু 9? আচ্ছা, আমাদের মূল কি বলেন তো, r1 মাইনাস r2 মডুলাস ইজ ইকুয়াল টু হচ্ছে 9, এটাই তো। মডুলাস দিতে হবে, মডুলাস তুলে দিয়ে একটা প্লাস মাইনাস আসবে, খেয়াল করেন। মডুলাস তুলে দিলে কি আসবে, মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস আসবে। তার মানে প্লাস মাইনাস r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 9। তার মানে আমাকে যখন সলভ করতে হবে এখানে দুইটা কন্ডিশনই খেয়াল রাখতে হবে। তাহলে যদি আমি প্লাস চিহ্ন নিই, প্লাস চিহ্ন নিলে পরে কি হবে, r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 9। তাহলে r1 এর ভ্যালু কত, r1 এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 9। তাহলে এই r2 এই পাশে নিয়ে যান, 9 এই পাশে নিয়ে আসেন। তাহলে এই 5 প্লাস 9 এই পাশে আসে, বা এখানে মাইনাস r2 ইজ ইকুয়াল টু 9, এইটা ওই পাশে গেলে মাইনাস 5। তাহলে মাইনাস r2 ইজ ইকুয়াল টু 4। তাহলে r2 ইকুয়াল টু মাইনাস 4। যেহেতু r এর মান নেগেটিভ হওয়া সম্ভব না, r এর মান যেহেতু নেগেটিভ হওয়া সম্ভব না, তার মানে r2 এর মান মাইনাস 4, এটা হবে না। তার মানে প্লাস চিহ্ন নিয়ে, এখানে প্লাস চিহ্ন নিয়ে এটা কিন্তু আমাদের আসলো না, প্লাস চিহ্ন নিয়ে আসলো না, আসলো আসলো না। তাহলে মাইনাস চিহ্ন নিতে হবে। তাহলে মাইনাস চিহ্ন নিলে কি হচ্ছে, মাইনাস চিহ্ন নিলে পরে এখানে হচ্ছে মাইনাস r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু 9। তাহলে এই মাইনাসটা দিয়ে এখানে গুণ করে দিয়ে দেখেন, মাইনাস দিয়ে গুণ করে দেন বা ওই পাশে পাঠাই দেন। তাহলে এই মাইনাস মাইনাস 1 দিয়ে উভয় পাশে গুণ করলে r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু মাইনাস 9। মাইনাস 9 ওই অংশের ক্যালকুলেশন এখানে দেখাচ্ছি। তাহলে r1 এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস r2 ইজ ইকুয়াল টু মাইনাস 9। তাহলে মাইনাস r2 এখানে হচ্ছে 5, এই মাইনাস 9 এই পাশে নিলে প্লাস 9, আর মাইনাস 9 ওই পাশে r2 নিয়ে গেলে প্লাস r2। তার মানে r2 ইজ ইকুয়াল টু 14। এই মানটা গ্রহণযোগ্য, কারণ এটা কি, এটা পজিটিভ মান, কারণ r এর মান তো নেগেটিভ হতে পারে না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আমি তো বলছিলাম যে মডুলাস অফ r1 মাইনাস r2 ইকুয়াল টু 9, আপনাদেরকে বলছিলাম, মনে করে দেখেন যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে কি করে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, সেক্ষেত্রে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মডুলাস অফ r1 মাইনাস r2 সমান, মনে আছে তাই না? নেগেটিভ তো হওয়া যাবে না, ক্লিয়ার? তার মানে এখন বিষয়টা হচ্ছে, তাহলে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস আসবে, তো প্লাস মাইনাস আসলে প্লাস চিহ্ন নিয়ে যে মানটা পাচ্ছি সেখানে আসতেছে r2 মান -4, কিন্তু এই নেগেটিভ মান তো গ্রহণযোগ্য না। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে, এই যে মডুলাস তুলে দেওয়ার জন্য যে মাইনাস, সে মাইনাস চিহ্ন নিয়ে r2 মান পাইছি আমরা হচ্ছে 14, এই মানটা পজিটিভ, তার মানে এই মানটা গ্রহণযোগ্য। তার মানে r2 মান হচ্ছে 14। তার মানে দ্বিতীয় বৃত্তের যে ব্যাসার্ধ, সেই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 14। ক্লিয়ার বিষয়টা? এইটা আপনাকে আগে বের করে নিতে হবে। এই যে আমি আবার বলছি, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মডুলাস অফ r1 মাইনাস r2। বোঝা গেছে এটা? এই ব্যাপারটা কি বুঝছেন? এই মডুলাস অফ r1 মাইনাস r2, কেন মডুলাস অফ r1 মাইনাস r2 দিচ্ছি? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, হ্যাঁ? তাহলে এই দুইটা বৃত্তের ব্যাসার্ধের বিয়োগফল যত নেগেটিভ যেন না আসে, তাই মডুলাস দেওয়া হচ্ছে, বুঝতে হবে। এই মডুলাস দেওয়ার কারণ কি? এই মডুলাস দেওয়ার কারণ হচ্ছে r1 বড় না r2 বড়, এটা আমি জানি না। তাহলে r1 বা r2 যেই বড় হোক, যদি এই পাশে মডুলাস দেই, তাহলে এর ভিতরে নেগেটিভ মান আসলেও মডুলাসের জন্য জিনিসটা পজিটিভ দেখাবে, মানে পজিটিভ কাউন্ট করতে হবে, বুঝছেন বিষয়টা? হ্যাঁ, আর মডুলাস তুলে দিয়ে ক্যালকুলেশন করলে কি করতে হয়, প্লাস মাইনাস নিতে হয়। তখন প্লাস মান নিয়ে একটা মান পাবেন, মাইনাস মান নিয়ে একটা মান পাবেন, যে মানটা গ্রহণযোগ্য সেটা নিয়ে কাজ করতে হবে। হয়েছে এটা? ওকে, তাহলে আমরা কি বের করলাম? আমরা বের করলাম r1 এর মান দেওয়া ছিল 5, আর r2 এর মান আমরা কত, 14 বের করলাম, ব্যাস। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে বৃত্তের পরিধি। তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি, অপর বৃত্ত মানে দ্বিতীয় বৃত্ত, তাহলে দ্বিতীয় বৃত্তের পরিধি, অপর বৃত্তের পরিধি is equal to 2 pi r2।
তাহলে 2 ইন্টু পাই মানে 22/7, আর R2 মানে কত? R2 মানে 14। এটা দিয়ে এটা যাবে 2 বার। দেখেন 22 দুগুণে 44, 44 দুগুণে 88, তাহলে উত্তর হচ্ছে 88। বোঝা গেছে কি ব্যাপারটা? ওইখানে R1 এবং R2 যে ক্যালকুলেশনটা দেখালাম ওটা বুঝছেন? তাহলে 88, সি নাম্বার অপশন ইজ রাইট। এখন কেউ যদি মনে করে যে খালি এই 9 থেকে 5 বিয়োগ করে দিলেই হবে, ব্যাপারটা তো এমন না। 9 এর সাথে 5 বিয়োগ হবে নাকি যোগ হবে এটা তো আপনাকে টেস্ট করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে একটি গরু 7 মিটার দৈর্ঘ্যের দড়ি দিয়ে বাঁধা আছে। ভালো কথা। দড়ির বাঁধা স্থান হতে চারিদিকে ঘুরে গরুটি ঘাস খেতে পারে। ঘাসের স্থানের ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখে মনে হচ্ছে আবার কি অঙ্ক ভাই? দেখেন আসলে বিষয়টা হচ্ছে এরকম, একটা গরু, হ্যাঁ গরু যে কেমনে আঁকাবো, মানে একটা গরু, মানে এটা একটা খুঁটি, হ্যাঁ একটা খুঁটি, খেয়াল করেন এটা একটা খুঁটি, এই খুঁটিতে একটা গরু বাঁধা আছে, গরুর দড়ি বাঁধা আছে, গরু না, গরুর দড়ি এই খুঁটিতে বাঁধা আছে। গরু কিভাবে বুঝাই? আচ্ছা ধরেন এটা একটা খুঁটি, হ্যাঁ এই খুঁটিতে একটা দড়ি বাঁধা আছে, আর এই জায়গা হলো গরুটা। এখন এই গরুটা কিন্তু এই খুঁটি কিন্তু এরকম থাকে, আর দড়ি হচ্ছে গরুতে বাঁধা থাকে, সরি খুঁটিতে বাঁধা থাকে, আর এই দড়ি হচ্ছে গরুর গলায় বাঁধা থাকে। তো গরু এইরকম ঘুরে ঘুরে চারপাশ দিয়ে ঘুরে ঘাস খেতে পারে। তার মানে গরু যে চারপাশ দিয়ে ঘুরে ঘাস খাবে ওই জায়গাটা তো তাহলে গরুর দড়িটা এরকম ঘুরতে থাকবে না? তাহলে এটা হলো সেন্টার, যেখানে বাঁধা আছে গরুটা সেটা হচ্ছে সেন্টার দড়িটা, হ্যাঁ। আর গরু যে ঘুরতেছে, ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, ওইটা একটা বৃত্তাকার এলাকা হচ্ছে। কেমন এলাকা? বৃত্তাকার, কারণ এই যে চারপাশ দিয়ে ঘুরতেছে। আর ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দড়ির দৈর্ঘ্যের সমান। তার মানে এই যে গরুর দড়ি যে 7 মিটার, ওই 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার জায়গা হচ্ছে ওই ঘাসের এলাকার ক্ষেত্রফল। বুঝছেন? ইয়েস, এটা আপনাকে বুঝতে হবে যে ওই গরুর দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি চাইছে? তার ক্ষেত্রফল চাইছে, ওই ঘাসের এলাকার ক্ষেত্রফল। তার মানে গরু এরকম এখানে বাঁধা আছে, এরকম ঘুরে ঘুরে খাইলে পারে একটা বৃত্তাকার জায়গা হবে যার ব্যাসার্ধ হবে ওই গরুর দড়ির দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে 7। তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার জায়গা হচ্ছে ওই ঘাস এলাকার ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার এলাকার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7, আর আর স্কোয়ার, আর মানে যে 7 মিটার, তাহলে 7 স্কোয়ার মানে 7 গুণ 7 বা 7 স্কোয়ার 49, তাহলে 7 স্কোয়ার দেন। তাহলে 22/7 ইন্টু হচ্ছে 49, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 7 বার। এবার 7 দুগুণী 14, স্যার হাতে 1, 7 দুগুণী 14 আর 1 15, 154। ঠিক আছে, 154। তাহলে এই নাম্বার অপশন ইজ রাইট। নেক্সটে কি বলছে? দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তার মানে দেখেন এই যে এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 3। এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ R2 ইজ ইকুয়াল টু 4। বলছে ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তার মানে নতুন একটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, যে বৃত্তের ক্ষেত্রফল হবে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি। তাই এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল যা হবে, নতুন বৃত্তটার ক্ষেত্রফল তাদের যোগফলের সমান হবে। আর সেই নতুন বৃত্তের ক্ষেত্রফল মানে R3 বের করতে বলছে, সরি নতুন বৃত্তের ব্যাসার্ধ R3 বের করতে বলছে। একটা বৃত্তের ব্যাসার্ধ R1 3 সেন্টিমিটার, আর একটা বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বলছে এই দুটি বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট নতুন আর একটা বৃত্তের ব্যাসার্ধ কত? তার মানে নতুন যে বৃত্তটা সেই বৃত্তের ক্ষেত্রফল হবে এই দুইটা বৃত্তের ক্ষেত্রফলের সমান। এবার আমাকে বলেন এই বৃত্তের ক্ষেত্রফল নিশ্চয়ই পাই R1 স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল পাই R2 স্কোয়ার, আর এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে হবে এইটার ক্ষেত্রফল। আর তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? পাই R3 স্কোয়ার। বুঝছেন কিনা বলেন? মানে এই হলো শর্ত মতে, এই যে এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটার ক্ষেত্রফল। যেহেতু এটার ব্যাসার্ধ R3 আর ওই R3 এর মানটাই বের করতে হবে। দেখেন উভয় পাশ থেকে পাই কমন আছে, এই পাশ থেকে পাই কমন নিলে থাকবে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই R3 স্কোয়ার। এই পাই কাটা, তার মানে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R3 স্কোয়ার। এইভাবে সূত্রটাও মনে রাখতে পারেন। হ্যাঁ, যে একাধিক বৃত্তের ক্ষেত্রফল মিলে যদি আরেকটা বৃত্ত হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক এরকম, তাদের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। R1 এর মান 3, তাহলে 3 স্কোয়ার, R2 এর মান 4, তাহলে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু R3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু R3 স্কোয়ার। তাহলে 9 আর 16 কত? 25, তাহলে 25 ইজ ইকুয়াল টু R3 স্কোয়ার। তাহলে R3 বের করতে হলে স্কোয়ারটা এসে রুট করতে হবে। তাহলে R3 ইজ ইকুয়াল টু রুট 25, আর রুট 25 মানে কত? 5। তাহলে উত্তর হচ্ছে 5। তাহলে R3 ভ্যালু হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? R3 ভ্যালু হচ্ছে 5।
আর 3 ভ্যালু কত 5। নেক্সট, একটি অর্ধবৃত্তের পরিসীমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা এই কনসেপ্টটাই আমি পড়াইতে পারিনি বা পড়াইনি। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিবেন সবাই, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাতে ভুল করার পসিবিলিটি আছে, জানেন, পরীক্ষা আসলে অনেকেই ভুল করবে, অনেকেই ভুল করবে। অর্ধবৃত্তের, দেখেন, অর্ধবৃত্তের পরিসীমা ও ক্ষেত্রফল, অর্ধবৃত্তের পরিসীমা, সবাই একটু তাকান। এটা হচ্ছে পুরো বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। আর অর্ধবৃত্ত মানে সম্পূর্ণ না, অর্ধবৃত্তের চিত্রটা এরকম, সেমি সার্কেল বলে। অর্ধবৃত্তের চিত্র এরকম, অর্ধবৃত্তের চিত্র কিন্তু এরকম না, এই যে এরকম থাকবে না, ব্যাপারটা এরকম না। অর্ধবৃত্তের চিত্র এরকম, এই যে এখান দিয়েও দাগ থাকবে, এখান দিয়ে দাগ থাকবে, বুঝছেন? এখন আরে ভাইয়া, এর তো আর অর্ধেক বৃত্ত তো এই পাশে ছিল না, ছিল, ওইটুক বাদ দিয়ে অর্ধবৃত্তের চিত্র এরকম, এই দাগ সহ। এমন মনে করেন যে ভাই অর্ধবৃত্তের চিত্র মানে এরকম, না, এটা না, এটা অর্ধবৃত্ত না, অর্ধবৃত্তের চিত্র এরকম, এই দাগ সহ, হ্যাঁ, বুঝছেন? দেখেন, এই জায়গাতে আপনাকে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ আছে, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা আর। এখন আমাকে একটা জিনিস খেয়াল করেন, এই অর্ধবৃত্ত মানে কি, এই যে এইটুক না, এই যে এইটুক না, ইয়েস। এখন এই সম্পূর্ণ বৃত্তের পরিধি কত সবাই জানি আমরা, সম্পূর্ণ বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে অর্ধবৃত্ত মানে কি, অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। তাহলে এই সম্পূর্ণ বৃত্তের পরিধি যদি 2πr হয়, তাহলে অর্ধেক বৃত্ত মানে এই যে এইটুকের পরিধি তাহলে কি হবে, এর অর্ধেক হবে। হ্যাঁ, তাহলে অর্ধবৃত্তের পরিধি তাহলে কি হবে, 2πr এর অর্ধেক, তাহলে 2πr ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটাই ভুল, আমাদের ভুলটা এখানেই হবে যে অর্ধবৃত্তের পরিধি পুরো বৃত্তের পরিধিকে 2 দিয়ে ভাগ, ভুলটা এখানেই হবে ভাইয়া। কেন? কারণ পরিধি মানে হচ্ছে ওই জ্যামিতিক চিত্রটা যে সীমানা জুড়ে আছে, সেই সীমানা নির্ধারণকারী যে রেখাটা, সেটা পুরোটার দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা। যেমন আয়তক্ষেত্রের সীমানা নির্ধারণকারী রেখা, এই সীমানা মানে এই রেখা, এখানে যে সীমানা দেখতে পাচ্ছেন এই পুরো রেখার দৈর্ঘ্য। তাহলে এখানে এই পুরো বৃত্ত মানে যে এইটার ক্ষেত্রে এটার পরিধি, এইটার দৈর্ঘ্য। তো অর্ধবৃত্ত মানে তো ভাইয়া শুধু এইটুক না, শুধু এইটুকের মান হচ্ছে এটা, কিন্তু এই অর্ধবৃত্তের সাথে তো ভাই এই যে এইটুকু আছে, এইটাও তো এই সীমানা, এই অর্ধবৃত্তের সীমানা কি নির্ধারণ করতেছে না, এও কিন্তু সীমানা নির্ধারণ করতেছে এই জায়গার। ইয়েস, তার মানে এইটুক যদি আর হয়, এইটুকু আর, তাই এই টোটালটা কত 2r। অর্থাৎ পরিসীমা মানে হচ্ছে আপনি যতটুকু দাগ দেখতে পাচ্ছেন পুরোটার দৈর্ঘ্য। তাহলে শুধু এইটুক নিলে তো হবে না ভাইয়া, এইটুকের মান হচ্ছে যেটা, এইটুক নেওয়া লাগবে না। তাহলে r প্লাস আর 2r, তার মানে এর সাথে 2r যোগ হবে, এর সাথে 2r যোগ হবে। হ্যাঁ, এই জায়গাটা ভুলটা মানুষ এখানেই করবে, এইটুক যোগ করবে না। কেন? কারণ তার মাথায় ঢুকে আছে পুরো বৃত্তের পরিধি যদি এটা হয়, তাহলে অর্ধেক বৃত্তের পরিধি হবে এই পুরোটার অর্ধেক। কিন্তু অর্ধবৃত্ত তো ভাইয়া যখন আপনি নেবেন তখন আপনি তো এরকম ফাঁকা রাখতে পারবেন না, এটাকে অর্ধবৃত্ত বলে না, এই দাগ সহ অর্ধবৃত্ত। কথা কি বুঝাইতে পারছি? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন, এই জায়গাটা বুঝছেন কিনা। এই ভুলের ফাঁদে মোর দ্যান 90% স্টুডেন্ট পড়বে। এখনো বিসিএস পরীক্ষায় অর্ধবৃত্ত থেকে প্রশ্ন হয়নি, এই টাইপের প্রশ্ন হয়নি। যদি আসে, সত্যি কথা, অর্ধবৃত্তের পরিধি যদি চায়, আমি বললাম 2πr কে 2 দিয়ে ভাগ করে চলে আসবে বেশিরভাগ মানুষ। এসে বলবে যে আরে আল্লাহ, এটুকু যোগ করি নাই। হ্যাঁ, পরের বার থেকে যোগ করবে, পরের বার যোগ করে লাভ কি, ওই প্রশ্ন তো আর আসবে না। ক্লিয়ার? তাহলে অর্ধবৃত্তের পরিধি শুধু 2πr/2 না, এর সাথে এই 2r যোগ হবে, বুঝছেন? সীমানা নির্ধারণকারী রেখা, অর্থাৎ এই জ্যামিতিক জায়গা সীমানা নির্ধারণকারী রেখা। এই জ্যামিতিক জায়গার সীমানা কি এইটুক নির্ধারণ করছে, এই নির্ধারণ করে নাই? ইয়েস। কিন্তু বৃত্ত যখন নিচ্ছেন তখন তো এই জিনিসটা কাউন্ট করে। বৃত্ত মানে এই এলাকার দৈর্ঘ্য পুরো, এই সীমানা নির্ধারণকারী রেখা, তাই এই সীমানা নির্ধারণ তো এই পুরো সার্কেল দিয়ে হচ্ছে, একে লাগছে না, বুঝছেন? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, ব্যাস সহ, রাইট, ওকে। তাহলে এই 2 কেটে গেল, তাহলে πr প্লাস 2r, πr প্লাস 2r। এখন থেকে মাথায় রাখবেন অর্ধবৃত্তের পরিধি, মাথায় রাখারও দরকার নাই, চিত্র আঁকায় সুন্দর করে আপনি লিখতে পারেন πr প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা। ক্লিয়ার? মনে থাকবে তো? মনে থাকবে এই যে পরিধি বা পরিসীমা, অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা πr প্লাস 2r। কিন্তু মজার বিষয় হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল মানে πr স্কয়ার। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, পুরো বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার। πr স্কয়ার বলতে এই যে দাগাঙ্কিত যে এলাকা না, এই সম্পূর্ণ জায়গার এরিয়া বোঝাচ্ছে, পুরো জায়গা। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কি এইটুকের ক্ষেত্রফল বোঝাবে না?
তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু কিছুই না, এই পুরো ক্ষেত্রফলকে জাস্ট পাই আর স্কয়ারকে 2 দিয়ে ভাগ, এটা হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাই বলবেন ভাই এখন তো খালি 2 দিয়ে ভাগ করলেই হলো, কারণ ক্ষেত্রফল মানে তো এই জায়গাকে বোঝাচ্ছে, তাহলে পুরো বৃত্ত মানে পুরো জায়গার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কি এই জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে না? তাহলে এই জায়গাটা তো এই জায়গাটাতে কি, এই জায়গাতে এই পুরো জায়গার অর্ধেকই। আমার কথা কি বুঝছেন? তার মানে অর্ধবৃত্তের বৃত্তের পরিধি বা পরিসীমা 2 পাই আর, অর্ধবৃত্তের পরিসীমা 2 পাই আর বাই 2 কে আবার 2 আর যোগ করতে হবে যেটা, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা জাস্ট পাই আর স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলেই হবে। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এখন আমরা এই অঙ্ক সলভ করব। একটি অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তটির ব্যাসার্ধ কত? কি চাইছে বলেন? অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে সেই অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ চাইছে, মানে এই যে আর এর মান চাইছে। ওকে ফাইন। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে। এখন অর্ধবৃত্তের পরিসীমা মানে কি? পুরো বৃত্তের পরিসীমা হচ্ছে 2 পাই আর, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তার সাথে কিন্তু এই যে 2 আর যোগ হবে, এটা হলো অর্ধবৃত্তের পরিসীমা। ঠিক আছে, আর এটার মান দিয়ে আছে 18। এটাকে ক্যালকুলেশন করে এই আর এর মান বের করতে হবে, খুবই সিম্পল। এই 2 টু ক্যান্সেল, দেখেন এখান থেকে পাই আর কমন আছে, দেখেন এখানে আর আছে, এখানে আর আছে কমন, তাহলে আর কমন নিলাম, আর কমন নিলে এখান থেকে পাই, এখানে থেকে 2 ইজ ইকুয়াল টু 18। ওকে, এখন দেখেন আর ইন্টু পাই এর মান 22/7 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18। তাহলে আর ইন্টু এটা 7 লসাগু, এখানে হচ্ছে 22 প্লাস 7 দুগুণে 14 ইজ ইকুয়াল টু 18। তাহলে আর ইন্টু 22 আর 14 হচ্ছে 36 ডিভাইড বাই 7 ইন্টু হচ্ছে 18। এখন যেহেতু আর এর মান বের করবেন, আর রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এই পাশে 18 আছে, এই 7 নিচ থেকে ওই পাশে যায় গুণ হবে, এই 36 উপর থেকে এই পাশে এসে ভাগ হবে। এই 18 দিয়ে 36 যাবে 2 বার, হ্যাঁ 7/2, তার মানে আর ইজ ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 2, 7/2 মানে 3.5, 3.5 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে 3.5 সেন্টিমিটার। করুক, সমস্যা নেই, নো প্রবলেম। বোঝা গেছে? এটা বোঝা গেছে? আচ্ছা নেক্সট। একটি অর্ধবৃত্তের পরিসীমা ব্যাসার্ধ, এবার কিন্তু অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলে অর্ধবৃত্তটির পরিসীমা কত? এই যে এই অঙ্ক তো অবস্থা খারাপ করে দিয়ে আসবে। হ্যাঁ, অর্ধবৃত্তের পরিসীমা, তো অর্ধবৃত্তের পরিসীমা কি বলেন তো? সম্পূর্ণ বৃত্তের পরিসীমা আছে 2 পাই আর বাই 2, তার সাথে 2 আর যোগ হবে, এটা হলো অর্ধবৃত্তের পরিসীমা। এই 2 কাটা, তাহলে পাই আর প্লাস হচ্ছে 2 আর। এখন আর এর মান কত? 21 দেওয়া আছে, তাকান। তাহলে পাই মানে কিন্তু এই যে পাই মানে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21 প্লাস 2 ইন্টু আর এর মান হচ্ছে 21। এই 7 দিয়ে এটা এই 21 যাবে 3 বার, 3/22 66 প্লাস 21 দুগুণে 42, 6 আর 2 8, 4 আর 6 10, 108। তাহলে আমাদের উত্তর হচ্ছে 108। ঠিক আছে, 108। ক্লিয়ার? নেক্সট কি বলছে? একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তটির ক্ষেত্রফল। কি চাইছে বলেন? অর্ধবৃত্তটির ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এখান থেকে এইটুকু আর ইকুয়াল টু 7। অর্ধবৃত্তের ক্ষেত্রফল চাইছে, তো পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পুরো বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক, ব্যাস আর কিছু না। হ্যাঁ, তাহলে দেখেন, এটাকে হাফ লিখলাম, হাফ, এই দুইটাকে সামনে নিয়ে এসে হাফ আকারে প্রকাশ করলাম, তারপর পাই আর স্কয়ার লিখে দিলাম, এইভাবে লিখলাম। হ্যাঁ, যাতে আপনার ক্যালকুলেশনের সুবিধা হয়। হাফ পাই আর স্কয়ার, পাই এর মান কত? 22/7, আর এর মান কত? আর এর মান দিয়ে আছে 7, তাহলে এই যে 7 এর উপর স্কয়ার মারলাম, তাহলে হাফ ইন্টু 22/7 ইন্টু 49, এই 7 দিয়ে 49 যাবে 7 বার, এই 2 দিয়ে এটা যাবে 11 বার, তাহলে 11 গুণ 7, 7 11 77, তাহলে আমাদের উত্তর হচ্ছে 77। উত্তর 77। ওকে, তাহলে 77 আছে, বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্ধবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে কত? আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এর অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজ, আমি কি বলছি? অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের শীর্ষ থাকবে, একটা শীর্ষ থাকবে ঠিক কেন্দ্র বরাবর উপরের দিকে, কেন্দ্র বরাবর এখানে, এই যে একদম এখানে, আর এখান থেকে এক বাহু থাকবে এই যে এখানে, আর এক বাহু থাকবে এই প্রান্তে। আমি আবার বলছি, অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সর্বোচ্চ ত্রিভুজ,
অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজ, মানে অর্ধবৃত্তের অভ্যন্তরে যদি বৃহত্তম ত্রিভুজ আঁকেন, সেই ত্রিভুজের 3 শীর্ষের দুই শীর্ষ থাকবে এই 2 কোণায়, হ্যাঁ, আর এক শীর্ষ থাকবে হচ্ছে ঠিক কেন্দ্র বরাবর উপরে। এটাই সবচেয়ে বড় ত্রিভুজ অর্ধবৃত্তের অভ্যন্তরে, এর চেয়ে বড় ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে এটা যদি এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, এই ত্রিভুজের ভূমি মানে এই ব্যাস, তাহলে এইটুকু যদি 6 হয়, এইটুকু 6, তাই না? এইটুকু ব্যাস, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আমার কথা কি বুঝছেন? তাহলে এইটুকু যদি আর হয়, এটুকু কি আর না? আর। আবার এই কেন্দ্র থেকে দেখেন উচ্চতা মানে কি, উচ্চতা মানে হচ্ছে এই শীর্ষ থেকে ঠিক এই যে এর উপর লম্ব দূরত্ব। তো এটা হচ্ছে, এটা তো কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে এইটাও আর। তার মানে অর্ধবৃত্তের অভ্যন্তরে সবচেয়ে বড় ত্রিভুজ আঁকালে পরে সেই ত্রিভুজের ভূমি হবে 2r আর উচ্চতা হবে r। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2r আর উচ্চতা হচ্ছে r। ঠিক আছে, এই 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে r স্কয়ার। এভাবে মনে রাখতে পারেন যে অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ সবচেয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে r স্কয়ার। তা r মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 6, তাহলে 6 স্কয়ার মানে কত? 36। তাহলে আমাদের উত্তর হচ্ছে 36। ক্লিয়ার? ওকে, নেক্সট। একটি অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত? আগে বোঝেন। এইটা হলো অর্ধবৃত্ত, এই হলো সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে r, এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা r। আর অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের এক শীর্ষ হবে এখানে, এক শীর্ষ এখানে, আর এক শীর্ষ কেন্দ্র থেকে ঠিক উপরের বরাবর। তার মানে ত্রিভুজটা হচ্ছে এরকম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে এই যে 2r ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এই যে এই শীর্ষ থেকে এই যে এর উপর লম্ব দূরত্ব। এটা হলো কেন্দ্র, আর কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাও তো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে আর। বুঝছেন? তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এটা, উচ্চতা মানে আর, ইজ ইকুয়াল টু এটা হলো ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, যে ভিতরে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সেই ক্ষেত্রফলের মান 324, তাই ইকুয়াল টু 324। এবার ক্যালকুলেশন করে আর এর মান বের করতে হবে, এই 2 কাটা, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 324। তাহলে আর ইকুয়াল টু কি? √324, আর √324 মানে 18। আপনারা সবাই জানেন 18 স্কয়ার 324। ডি নাম্বার অপশন ইজ রাইট। ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট। একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের 4 গুণ। এগুলো করাইছি আমি, এগুলো কিন্তু আগেও করাইছি, তারপর একটু দেখাচ্ছি। একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। একটা বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 2r, দ্বিগুণ, ব্যাসার্ধ দ্বিগুণ। এই যে একটা বৃত্তের ব্যাসার্ধ অপর একটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে অপর যে বৃত্তটা সেই বৃত্তের ব্যাসার্ধ r হলে একটি মানে প্রথমটা, একটি মানে প্রথমটা, অপরটি মানে দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো দ্বিতীয়। হ্যাঁ, ঠিক আছে, এটার ব্যাসার্ধ r হলে ওটা হবে 2r। তাহলে এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল পাই r স্কয়ার। এটার ক্ষেত্রফল কত? পাই r স্কয়ার। r এর মানে আবার এখানে 2r, তাহলে পাই ইনটু 2r এর হোল স্কয়ার। ক্ষেত্রফল মানে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, তাই ব্যাসার্ধ 2r, তাহলে পাই ইনটু 2r এর স্কয়ার, তাহলে পাই ইনটু 4r স্কয়ার। ঠিক আছে, তাহলে 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, আর এর ক্ষেত্রফল কি? পাই r স্কয়ার। তার মানে এর ক্ষেত্রফল কেমন? এর ক্ষেত্রফল হচ্ছে 4 ইনটু এই যে 4 ইনটু ওই অপর বৃত্তের, এই যে পাই r স্কয়ার কি এটা না? তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল কেমন? এই বৃত্তের ক্ষেত্রফলের সাথে কত গুণ? 4 গুণ, তার মানে 4 গুণ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমান, ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল আর একটা বৃত্তের একটা বৃত্তের ব্যাসার্ধ আর একটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে r ইকুয়াল টু কয় গুণ? r ইকুয়াল টু 2 গুণ। r ইকুয়াল টু কয় গুণ? 2 গুণ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে r স্কয়ার গুণ হয়। তাহলে ক্ষেত্রফল কয় গুণ হয়? ব্যাসার্ধ যত গুণ হবে ক্ষেত্রফল তার স্কয়ার গুণ হবে। তাহলে ব্যাসার্ধ 2 গুণ, তাহলে ক্ষেত্রফল হবে 2 স্কয়ার গুণ, তার মানে হচ্ছে 4 গুণ। এটা শর্টকাটে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, কারণ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যেহেতু 2 গুণ হয়েছে, তাহলে 2 এর স্কয়ার 4 গুণ হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? নেক্সট। একটি বৃত্তের পরিধি 440 মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করো। একটি বৃত্তের পরিধি, তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি, পরিধি মানে পরিসীমা, বুঝছেন? পরিধি 2 পাই r, এই 2 পাই r এর মান দেওয়া আছে 440। ওকে, ফাইন। এবার বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের অন্তরে লিখিত, মানে বৃত্তের ভিতরে লিখিত, মানে বৃত্তের ভেতরে অঙ্কিত কি? বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রটা বৃত্তের ভেতরে অঙ্কিত, যদি আমার চিত্রটা বর্গক্ষেত্র। আচ্ছা, ঠিক আছে।
এই যে বৃত্ত, এই বৃত্তের পরিধি হচ্ছে 440, আর এই বৃত্তের অন্তরে লিখিত বর্গক্ষেত্র মানে এই বর্গক্ষেত্রের কি চাইছে, বাহুর দৈর্ঘ্য। তার মানে এই যে বাহুর দৈর্ঘ্য এই এটা কত। এখন আমরা কি জানি, কোন বৃত্তের ভেতরে যদি বর্গ থাকে, হ্যাঁ, তাহলে সেই বর্গের এই কর্ণই হচ্ছে কি এই বৃত্তের ব্যাস। দেখেন এই যে এটা যদি কেন্দ্র হয়, এই যে এটা ব্যাস না, এটা ব্যাস না, এটা কিন্তু বৃত্তের ব্যাস। তার মানে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, বর্গের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস, মানে বৃত্তের অভ্যন্তরে অঙ্কিত বর্গের কর্ণ এবং বৃত্তের ব্যাস সমান। তাহলে বর্গের কর্ণ কি, বর্গের কর্ণ হচ্ছে √2a। বোঝার চেষ্টা করেন, √2a, বর্গের কর্ণ √2a না, আর বৃত্তের ব্যাস কি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, তাহলে √2a = 2r। এখান থেকে আমাকে এই a এর মানটা বের করতে হবে। তাহলে a = কি হবে, a = 2r / √2। হ্যাঁ, তার মানে আমাকে যদি বর্গের এই বাহুর দৈর্ঘ্য a বের করতে হয়, তাহলে আমাকে এখন এই r এর মান লাগবে, মানে বৃত্তের ব্যাসার্ধ লাগবে। সেই ব্যাসার্ধের মান এই ব্যাসার্ধের মানটা সরাসরি দেওয়া নাই, সেই ব্যাসার্ধের মান বের করার জন্য বৃত্তের পরিধি দেওয়া আছে। তাহলে আমরা ব্যাসার্ধ পরিধি বের করবো। তাহলে ব্যাসার্ধ বের করবো, তাহলে ব্যাসার্ধ r = কি 440, এই 2π এই পাশে ভাগ আছে, এই পাশে সরি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ঠিক আছে। তাহলে এই 2 দিয়ে এটা 22 × 2 = 44, 0 220, তাহলে 220 / π, তাহলে মানে r এর মান 220/π। তাহলে এখানে বসাবো, দেখেন তাহলে 2 / √2 আলাদা করে দিলাম, আর এই r, এই যে r, এই r এর মান হচ্ছে 220/π। তাহলে 2 / √2, r এর মান হচ্ছে 220/π, মানে 22/7। আচ্ছা, ওরা পাই এর মান 22/7 রাখে নাই, দেখছেন, ওরা পাই এর মান হ্যাঁ এই যে √2 জন্য এই কাহিনী হয়েছে না। আচ্ছা, কোনো সমস্যা নেই, করে দিচ্ছি আমি ক্যালকুলেশন। দেখেন তাহলে এখানে 2 / √2 ইন্টু 220 ইন্টু 7 যাবে উপরে, নিচে 22, এই 22 দিয়ে এটা যাবে একবার, একটা 0 10 বার, শেষ। এই √2 দিয়ে এই 2 কে √2 বার যাবে, তাহলে 7 × 10 = 70 ইন্টু হচ্ছে √2, এই হলো উত্তর। 70 √2 এইভাবে থাকা উচিত ছিল, বুঝছেন, যেহেতু তো করে দিচ্ছি, সমস্যা নেই। 70 ইন্টু √2 এর মান আমরা মুখস্থ 1.414, তাই না, 1.414। এবার গুণ করেন, দশমিক সংখ্যার গুণ করার জন্য কি বলছি, দশমিক আগে মনে করেন যে দশমিক নাই, দশমিক বাদ দিয়ে গুণ করেন, তাহলে এটা হচ্ছে 0 বসাই দেন, 7 নামতে পারেন, 4 × 7 = 28, 8 হাতে 2, 7 × 7 = 2 9, 4 × 7 = 28, 8 হাতে 2, 7 × 7 = 2 9। এখন দশমিকের পরে এখানে 3 ঘর, তার মানে এখানে দশমিকের পরে এমন জায়গা দিতে হবে যেন 3 ঘর থাকে। তাহলে 1 2 3, এই যে এখানে 98.98, তো এটা তো এক্সাক্ট ভ্যালু না, কারণ এই যে √2 তো এক্সাক্ট মান বসাইনি, আবার পাই এর মানও এক্সাক্ট বসাইনি, কারণ আমাদের একটু ইরর আসছে, বুঝছেন। তো 98.98 মানে এর কাছাকাছি হবে, 98.98 মানে প্রায় 99। খেয়াল করেন, দেখেন প্রায় 99, এই যে 91 অপশনই আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে, নেক্সট। একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখেন একটি বৃত্তের পরিধি, একটা বৃত্ত, এই যেটা একটা বৃত্ত, এর পরিধি মানে 2πr কত, 220। ওকে, এই বৃত্তের অন্তর্লিখিত মানে এই বৃত্তের অন্তরে লিখিত একটা বর্গ আছে, এই বর্গের ক্ষেত্রফল চাইছে। এখন বলেন বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, তার মানে এই বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য লাগবে, কিন্তু বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে আবার এই বৃত্তের পরিধি। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। আমরা একটা জিনিস জানি যে বর্গের অভ্যন্তরে যদি বৃত্তের অভ্যন্তরে যদি বর্গ থাকে, সেই বর্গের কর্ণ, সেই কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না, বৃত্তের ব্যাস। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তার মানে আমাকে এখানে কি হচ্ছে, এখানে 2r মানে হচ্ছে ব্যাস = √2a, 2r = √2a না, 2r = √2a, খেয়াল করেন 2r = √2a, এই যে ব্যাস = কর্ণ মানে √2a। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা r বের করব, a বের করব, a। তাহলে a = কি হচ্ছে, আচ্ছা ওখান থেকে অত কষ্ট করার দরকার নেই, একবারে করে দিই। দেখেন এখান থেকে আমরা r বের করি, r = কি হচ্ছে √2a, এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলো, এই r এর মানটা এখানে বসাই দেন, এই যে তাহলে 2π * r এর মান আবার এই যে √2a / 2, এই 2 কাটা, হ্যাঁ, = 220, বুঝছেন। এই পাই মানে 22/7,
এটা থাকতেছে √2a ইজ ইকুয়াল টু 220। দেখেন এই 22 দিয়ে এই 22 একবার যাবে আর হচ্ছে 10, এটা কাটা। এখন আমি যেহেতু বের করবো হচ্ছে কি, বের করবো এর মান, তাহলে এ রেখে দেন, আর এই যে 7 নিচে আসে ওই পাশে যে গুণ হবে, এই √2 গুণ ছিল এই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে হচ্ছে 10, এই 7 ওই পাশে যে গুণ হলো, এই √2 ভাগ হলো, তো এটা হচ্ছে এর মান বেরোলো। থাকুক এইভাবেই থাকুক, সমস্যা নেই। তাহলে এ বেরোলো। এখন আমার বর্গের ক্ষেত্রফল চাইছে, কিন্তু কেবল আমার বর্গের বাহুর দৈর্ঘ্য বেরিয়েছে, তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার মানে এই স্কোয়ার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে 7/70 ডিভাইড বাই √2, হ্যাঁ 70 ডিভাইড বাই √2 তার উপর স্কোয়ার। আর 70 এর স্কোয়ার দেখেন, 70 7 স্কোয়ার 49, দুইটা শূন্য, আর √2 স্কোয়ার করলে 2, তো 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8 থাকলে 1, 1 পরে দুইটা শূন্য 100, 4 25 100, 2425 আছে অপশনে, 2400 ও 2 দিয়ে সরি 4 দুগুণে 8 থাকলে 1, 1 পরে দুইটা শূন্য 100, 100 কে 2 দিয়ে ভাগলে 50, 2450। তাহলে উত্তর হচ্ছে 2450। আচ্ছা আমি একটু বলে নেই, সেটা হচ্ছে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় এই ক্যালকুলেশনটা একটু বেশি কনভিনিয়েন্ট। যেমন আগের অঙ্কটায় আমি এখানে একটু বেশি প্যাচ হয়ে গেছে, হ্যাঁ এই প্যাচটা আমি আপনাদেরকে একটু ইজি করে দিচ্ছি। দেখেন আমাদের দেওয়া আছে কি, খেয়াল করেন প্লিজ, আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি 2πr ইজ ইকুয়াল টু 440, কিন্তু আমাদের বের করতে বলছে কি বৃত্তের বর্গের বাহু। এখন এই বর্গের বাহুর সাথে বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক আছে, তাই তো, বর্গের বাহু। তাহলে আমি যদি, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r, হ্যাঁ, আর এই বর্গের কর্ণ হচ্ছে √2a, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 2r আর বর্গের কর্ণ হচ্ছে √2a, তাহলে 2r ইকুয়াল টু √2a, এটা তো বুঝছেন তাই না। এখান থেকে আমরা r এর মান বের করবো সবসময়, হ্যাঁ, তাহলে √2a, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই r এর মানটা এখানে বসাই দিলেই আমাদের এর মান চলে আসবে। এই যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য চাইছে, এটা হচ্ছে 2π ইন্টু r এর ভ্যালু হচ্ছে √2a ডিভাইডেড বাই 2, তাহলে √2a ডিভাইডেড বাই 2, এই 2 কাটা। এখন আমরা বের করবো এর মান, তাহলে এ রেখে দেন, আচ্ছা পায়ের মান বসাই দেন, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু √2a ইজ ইকুয়াল টু 440। এখন এই 22 দিকে 22 এর 44 এর মধ্যে দেওয়া দুইবার আর একটা শূন্য, 22 দুগুণে 44, হ্যাঁ, তাহলে এখানে এ রেখে দিলাম, ওই পাশে আছে 20, হ্যাঁ, এই 7 এই পাশে গুণ ছিল, ভাগ ছিল, ওই পাশে গুণ হবে, এই √2 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, কিন্তু এই √2 দিয়ে ভাগ করা কঠিন না, এই জন্য আমরা কি করবো, এই 20 কে একটা কাজ করবো, এই 20 কে আমি 2 গুণ 10 লিখে দেবো, আর নিচে √2, কেন, কারণ এই √2 দিয়ে এই 2 কে কেটে একটা √2 হবে, এই জন্য, তাছাড়া কিছু না। ক্লিয়ার, ওকে। তাহলে উপরে কত হচ্ছে, √2 আর ইন্টু হচ্ছে 70, তাহলে a ইজ ইকুয়াল টু 7/70, তার সাথে হচ্ছে √2 গুণ, তাহলে 70 ইন্টু √2 মান 1.414। ক্লিয়ার, বোঝা গেছে এটা। আচ্ছা, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরস্থ অন্তর্বৃত্ত অঙ্কিত হলো, বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এই ব্যাপারটা একটু বুঝেন, বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত, এর মানে কি বোঝায় আসলে, বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, বৃত্ত দ্বারা বর্গের, প্রথমে কি বলছে, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তর্বৃত্ত অঙ্কিত হলো, বর্গের অভ্যন্তরে অন্তর্বৃত্ত, বর্গের অন্তরে, তাহলে এটা হচ্ছে বর্গ, এর অন্তরে একটা অন্তর্বৃত্ত মানে বুঝে নিতে হবে এই 4 বাহুকে স্পর্শ করে যাবে এবং বর্গের অন্তরে থাকবে, সেটা হচ্ছে বর্গের অন্তর্বৃত্ত, এটা হলো বর্গের অন্তর্বৃত্ত। এখন বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত মানে বর্গের ভেতরে কি এই বৃত্ত সব জায়গা অধিকার করতে পারছে না, বর্গের ভেতরে বৃত্তটা আছে, কিন্তু বৃত্তটা কিন্তু বর্গের সব জায়গা অধিকার করতে পারেনি, কারণ এই যে 4 পাশে যে জায়গাটা থেকে গেছে, দেখেন এই যে এইটুক, ওই সাইড জায়গাটাকে বলা হচ্ছে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত, মানে বৃত্ত দ্বারা বর্গের মধ্যে বর্গের যতটুকু অধিকার করতে পারেনি সেটাকে বলা হচ্ছে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত, আর এই জায়গাটা হলো বৃত্তের দ্বারা বর্গের অধিকৃত, কিন্তু অঙ্কে বলছে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত, মানে বর্গের মধ্যে আছে কিন্তু বৃত্ত অধিকার করতে পারেনি সেই জায়গাটা, তাহলে বর্গের মধ্যে আছে বৃত্ত অধিকার করতে পারেনি, এই যে 4 কোণা, ওইটুকের ক্ষেত্রফল চাইছে, বুঝতে হবে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত মানে কোন এলাকা বোঝায়, এই যে 4 পাশে 4টা হলুদ দেওয়া না এটা। এখন ওই জায়গাটা কেমন,
ওই জায়গাটা বর্গের ভিতরে আছে কিন্তু বৃত্তের বাইরে, তার মানে এই পুরো বর্গের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তের ক্ষেত্রফল বাদ দেই তাহলেই হবে। তার মানে ওই জায়গার ক্ষেত্রফল হচ্ছে বর্গ মাইনাস বৃত্ত। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আগে বুঝতে হবে যে কি বলছে। তো বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার মানে এই স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। ব্যাস, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই। এখন আপনার কি লাগবে? বর্গের বাহুর মান 2 সেন্টিমিটার, তার মানে এই মানটা 2 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস পাই ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। বাট কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, মানে আপনাকে বৃত্তের ব্যাসার্ধটা বাইর করতে হবে। তো এইটা যদি 2 হয় তাহলে এই বৃত্তের ব্যাস এটাও 2 হবে। বুঝছেন? মনে রাখবেন, বর্গের ভিতরে যদি কোনো বৃত্ত থাকে মানে অন্তর্বৃত্ত থাকে, সেই বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান। তাহলে এইটুক 2 হলে এইটুক 2, তাহলে ব্যাস যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ হবে 1। ক্লিয়ার? তাহলে আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে 4 মাইনাস পাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 মাইনাস পাই। 4 মাইনাস পাই। ক্লিয়ার? ওকে, এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবিসিডি, এই যে এবিসিডি বর্গের পরিসীমা 24, কালো অংশের ক্ষেত্রফল কত? এই অঙ্কটাই কিন্তু একটু করলাম। এবিসিডি অংশের পরিসীমা 24, পরিসীমা, এটার পরিসীমা 24। এই যে এবিসিডি বর্গ, এর পরিসীমা 24। এই 6 এগুলো দেওয়া থাকবে না, পরিসীমা দেওয়া আছে, তাহলে এগুলো দেওয়া থাকবে কেন? পরিসীমা 24। এবিসিডি বর্গের পরিসীমা 24, তাহলে কালো অংশটা কেমন? আর এই যে এটা 3 দেওয়া আছে, পরিসীমা 24, এই 3ও দেওয়া থাকা উচিত না, খালি পরিসীমা দেওয়া থাকবে। এইগুলোও না দেওয়া উচিত। দেওয়া উচিত না, দিলে দিয়ে দিলে সমস্যা। এরকম চিত্রটা এরকম হওয়া উচিত যে কালো অংশের ক্ষেত্রফল কত, এবিসিডি বর্গের পরিসীমা। তো এবিসিডি বর্গের পরিসীমা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। হ্যাঁ, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দিয়ে হয়, বর্গ যেহেতু মানে প্রত্যেক বাহু সমান, তাহলে পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 4a, আর এই 4 এর মান 24, তাহলে এ কত? এ হচ্ছে 24, এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে a = 6। তার মানে এই বাহুর দৈর্ঘ্য 6, বাহুর দৈর্ঘ্য 6। হ্যাঁ, তাহলে কালো অংশের ক্ষেত্রফল কেমন? কালো অংশের ক্ষেত্রফল এই বর্গের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই তো কালো অংশের ক্ষেত্রফল আসবে। ঠিক আছে, কালো অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে? বর্গ মাইনাস বৃত্ত। তা বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, বাহু হচ্ছে 6, তাহলে 6 স্কয়ার মাইনাস বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান 3। কেন? কারণ এই বর্গের এই বাহুর দৈর্ঘ্য 6, মানে এই বৃত্তের ব্যাসও হবে 6। ব্যাস 6 হলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ হবে এই 6 এর অর্ধেক, এই পুরোটা 6, তাহলে একটু 3, কারণ আর এর মান 3। বুঝছেন আমার কথা? আর = 3। তাহলে 36 মাইনাস এই 3 এর স্কয়ার 9, তার সাথে আছে পাই, তাহলে 36 মাইনাস 9 পাই, তাহলে 36 মাইনাস 9 পাই। ঠিক আছে? হ্যাঁ, বর্গের অধিকৃত, বর্গের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল = বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। ঠিক আছে? বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত ক্ষেত্রফল, বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল মানে বৃত্ত দ্বারা বর্গের যে অংশটা অধিকার করতে পারেনি, বৃত্ত বর্গের যে অংশটা অধিকার করতে পারেনি সেটা হচ্ছে এই 4 কোণা। বুঝছেন? নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, একটি বর্গক্ষেত্রে, যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70, ক্ষেত্রফল এরিয়া, তাই বর্গক্ষেত্রের এরিয়া মানে এই স্কয়ার, এই স্কয়ারের মান 70। বুঝছেন? এ মানে হচ্ছে বর্গের বাহু। এই বর্গের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্ত, মনে রাখবেন বর্গের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্ত মানেই হলো যে বৃত্তটা বর্গের এই 4 বাহুকে স্পর্শ করে গেছে, এই মানে বর্গের অন্তর্বৃত্ত। বর্গেরও কিন্তু অন্তর্বৃত্ত হয়, বর্গের ভিতরে অঙ্কিত যে বৃত্ত বর্গের 4 বাহুকে স্পর্শ করে যায় সেটাকে বলা হয় বর্গের অন্তর্বৃত্ত। আর এই বর্গের অন্তর্বৃত্ত মানে হচ্ছে, এই বর্গের অন্তর্বৃত্ত হচ্ছে বর্গের ভিতরে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্ত। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি চাইছে? এই বৃত্তের ক্ষেত্রফল চাইছে। এখন আমাকে বলেন, এই বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার না? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তার মানে আপনি যদি এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান তাহলে আপনাকে বৃত্তের ব্যাসার্ধ লাগবে। কিন্তু কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া আছে এখানে যে বর্গ আছে সেই বর্গের ক্ষেত্রফল। তো বর্গের ক্ষেত্রফল থেকে আমি বর্গের বাহু বের করে ফেলতে পারবো। এই যে বর্গের এক বাহু যদি a হয় তাহলে a স্কয়ার = 70, এই যে ক্ষেত্রফল। এখান থেকে আমরা a বের করবো, তাহলে a = √70, তাহলে এই বাহুটা হচ্ছে √70। ওকে ফাইন, √70ই থাক। তাহলে আমরা জানি যে বর্গের ভেতরে যদি কোনো বৃত্ত আঁকা যায় তাহলে এই বর্গের বাহু আর এই বৃত্তের ব্যাস সমান হয়, তাই কিনা? তাই এইটুকু যদি √70 হয় তাহলে এইটুকু √70, তাহলে ব্যাসার্ধ হবে r = √70 এর অর্ধেক। আমার কথা কি বুঝছেন? √70 / 2। ক্লিয়ার? অতএব বৃত্তের ক্ষেত্রফল পাই × r স্কয়ার, আর মানে হচ্ছে √70 / 2 তার উপর স্কয়ার, তাহলে পাই ×
আচ্ছা পায়ের মান বসাই দেন, 22/7 ইন্টু √70। আচ্ছা √70, এই রুটের উপর স্কোয়ার করলে উপরে 70ই থাকবে, আর 2 এর স্কোয়ার 4। ওকে, এই 7 দিয়ে এটা যাবে 10 বার, এই 4 কে কাটা যাবে 2 বার, এই 10 কে কাটা যাবে 5 বার, এই 2 দিয়ে এটা যাবে 11 বার, তাহলে 11 গুণ 5, 5 11 55। খুবই সিম্পল, 5 11 55। ঠিক আছে, একেবারেই সিম্পল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা বা দৈর্ঘ্য কত? কি বলছে? 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে 4a ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে ব্যাস হচ্ছে 4a, তাহলে এই পুরোটা হচ্ছে 4a, এই পুরোটা 4a, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ হবে 4 এর অর্ধেক, মানে 4a ডিভাইডেড বাই 2। বুঝছেন? এই বৃত্তের ক্ষেত্রফল কেমন হবে? 4a ভূমি বিশিষ্ট, 4a ভূমি বিশিষ্ট, মানে 4a ভূমি বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে এই বৃত্তের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যে আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে 4a। বলছে তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা উচ্চতা কত? উচ্চতা কত? তাহলে ভূমি যদি এটা হয় তাহলে দৈর্ঘ্য বা উচ্চতা এটা। এখন শুনেন, দৈর্ঘ্য মানেই যে এই বরাবর শুয়ে থাকবে, ব্যাপারটা এমন না, এটা কিন্তু অনেকের মিসকনসেপশন আছে। হ্যাঁ, যে দৈর্ঘ্য মানে এইটা, দৈর্ঘ্য এটা হতে পারে, এটা হতে ইচ্ছা, কোনো ব্যাপার না, ছোট বড় কোনো ব্যাপার না, সাধারণত না বড়টাকে দৈর্ঘ্য ধরে নিই। এখন আপনি যদি মনে করেন এটাকে 4 ধরবে, তখন এটাকে দৈর্ঘ্য ধরবেন, সমস্যা নেই, এটা ধরলেই হলো। তাহলে 4a ভূমি বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? তার মানে এই উচ্চতাটা চাইছে। আয়তক্ষেত্রের এটা যদি ভূমি হয় তাহলে এটা প্রস্থ বা উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলেন, সমস্যা নেই। তাই এটাকে আমরা x ধরলাম, অঙ্কে x এর মান চাইছে, বুঝছেন? এখন এইটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4a, সরি প্রস্থ হচ্ছে 4a, দৈর্ঘ্য হচ্ছে x, ওই x এর মান বের করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার, খেয়াল করেন এই 2 দিয়ে এই 4 কে কাটলে 2 বার দেয়, তার মানে 2a, তাহলে 2a। হ্যাঁ, তাহলে হচ্ছে পাই, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2a এর হোল স্কোয়ার, এই 4a এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তাহলে পাই ইন্টু এই স্কোয়ারটা 2 এর উপর স্কোয়ার মারলে 4, এর উপর স্কোয়ার মারলে এই স্কোয়ার, নিচে কত 4a, ইজ ইকুয়াল টু x। এই 4 আর এই 4 কাটা, এই স্কোয়ার থেকে একটা a চলে গেলে পাই থাকবে আর একটা a থাকবে, তার মানে x ইজ ইকুয়াল টু পাই আর একটা a, তার মানে পাই a, x এর মান হচ্ছে পাই a। ঠিক আছে, x এর মান পাই a। ওকে, ক্লিয়ার? এবারে কত নাম্বার? আচ্ছা নেক্সটে কি বলছে? 4টি সমান বৃত্তের কেন্দ্র একটি বর্গক্ষেত্রের 4টি কর্নার। 4টি সমান বৃত্ত, এই যে আঁকাই দিছে, এই সমান বৃত্ত মানে সমান ব্যাসার্ধ বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। 4টি সমান বৃত্ত একটি বর্গক্ষেত্র, 4টি সমান বৃত্তের কেন্দ্র একটি বর্গক্ষেত্রের 4টি কর্নার। তার মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র এইটা, এই বৃত্তের কেন্দ্র এইটা, আর এই কেন্দ্র 4টাই হচ্ছে এখানে যে বর্গ আছে সেই 4টা বর্গের কর্নার, মানে শীর্ষ। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 4 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, এই যে পুরোটা 4, তা পুরোটা 4 হলে এইটুক 2, এইটুক 2 হবে, তাই না? কারণ এই প্রত্যেকটা বৃত্ত তো সমান, তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে পুরোটা যে 4 হয় তাহলে এইটুক নিশ্চয়ই 2, এইটুক নিশ্চয়ই 2। ওকে, বলছে তাহলে চিত্রটিতে কালো অংশের ক্ষেত্রফল, এই যে বলছিলাম যে 4 বৃত্তের মাঝখানে মাইনকা চিপাই করছে যে জায়গাটা, তাহলে এই কালো অংশের ক্ষেত্রফল কেমনে বের করবেন? এই যে বর্গটা, সরি এই যে বর্গটা ভিতরে, হ্যাঁ এই ভিতরের বর্গের ক্ষেত্রফল থেকে আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল বাদ দিলেই হবে। কেন? কারণ দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এই বৃত্তের 4 ভাগের 1 ভাগ, কারণ এই কোণটা 90, এই কোণটা 90 মানে তো বুঝতেছেন এই পুরোটা 360, তাহলে এই 90 ডিগ্রি কি 360 এর 4 ভাগের 1 ভাগ, তার মানে এই জায়গাটা হচ্ছে এই পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এই জায়গাটাও কিন্তু পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এই জায়গাটাও কিন্তু এই পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ, তাহলে এই জায়গাটাও কিন্তু এই পুরো বৃত্তের 4 ভাগের 1 ভাগ। যেহেতু এই 4টা বৃত্তই সমান, তার মানে এই 4টা এলাকার ক্ষেত্রফল সমান। তাহলে এই এলাকার ক্ষেত্রফল, তাহলে এই 4 ভাগের 1 ভাগ, 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 এই 4 টুকরো যুক্ত করলে পরে একটা বড় পুরো বৃত্ত পাবো। এই জন্য এই বর্গক্ষেত্র থেকে একটা পুরো বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, বাহু মানে 4, তার মানে 4 স্কয়ার।
মাইনাস একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। অথবা যদি মনে করেন যে না ভাই আমি এইটুকের ক্ষেত্রফল আলাদা করে বের করবো, তাকে 4 দিয়ে গুণ করবো, কারণ এরকম 4টা টুকরা, তাহলে একটা টুকরার ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে গুণ করলে কিন্তু 4 টুকরা চলে আসবে। তাহলে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে এই টুকরার ক্ষেত্রফল হবে পাই স্কোয়ার বাই 4। এরকম কয় টুকরা? 4 টুকরা, তাহলে 4 দিয়ে গুণ করে ওই 4 কেটে পাই আর স্কোয়ার আসতেছে, বুঝছেন? তার মানে এরকম অঙ্ক যদি আসে যে 4 বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সেই কেন্দ্রের মধ্যে সেই কেন্দ্রগুলো যুক্ত করে একটা বর্গক্ষেত্র, আর এই মাঝখানের এই জায়গার ক্ষেত্রফল চাইছে, তাহলে এই মাঝখানে যে বর্গ আছে এই বর্গটার ক্ষেত্রফল থেকে একটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিবেন। 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস পাই ইন্টু আর এর মান কত? ব্যাসার্ধ হচ্ছে যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, বৃত্তের ব্যাসার্ধ 2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 16 মাইনাস 2 স্কোয়ার মানে 4, তার সাথে আছে পাই, তাহলে 16 মাইনাস 4 পাই। 16 মাইনাস 4 পাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জায়গাটা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? গত ক্লাসে কিন্তু এই অঙ্কটা করাইছি। গত ক্লাসে অবশ্যই এত বর্ণনা দেওয়া ছিল না, আরো কিছু বুঝে নিতে হচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত রাখবো। আপনাদের রুটিন অনুসারে শুক্র শনি বন্ধ থাকে আমাদের, তাহলে শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। রবিবারে আমাদের রাতে ক্লাস হবে লাইফ টাইম গ্রুপে, ঠিক আছে? আমি একটু বাড়িতে যাব, আমি রবিবার মানে দুপুরের আগে চলে আসবো, রাতে ক্লাস নেব, ঠিক আছে? আর আমি একটু বলে নিচ্ছি, ফেসবুক ভিডিও যদি ডিলিট করে দেয়, আমি তো ভিডিও সংরক্ষণ করে রাখবো, টেলিগ্রামে সবগুলো আপলোড করে রাখবো। আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যুক্ত হবেন। আর যদি নিজেরা ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন, এখন আরো ফেসবুক ভিডিও ডাউনলোড করার অপশন সহজ করে দিচ্ছে, বিজনেস সুইট অ্যাপ দিয়ে একদম সহজেই ডাউনলোড করা যাবে। নিজেদের কাছে সংরক্ষণ করে রাখেন না, মানে আমার উপর এত ডিপেন্ড না হয়ে একটু নিজের কাছে একটু সংরক্ষণ করে রাখেন। আপনার নিজের সম্পদ তো এটা, কারোর সাথে শেয়ার করেন না, শুধু নিজের জন্য রাখেন, নিজের জন্য রেখে দেন। সেটা নিজের জন্য আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। যদি ভয় করে তাহলে আপনি নিজের একটা টেলিগ্রাম চ্যানেল খুললেন, সেখানে আপনি আপলোড করে রেখে দিলেন, সেই চ্যানেলের লিঙ্কটা কাউকে দিলেন না, আপনি শুধু নিজের জন্য ব্যবহার করলেন। আমার উপর ডিপেন্ড হওয়ার তো দরকার নেই। হ্যাঁ, তবে আমার তো পার্সোনাল অ্যাসেট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটার যেন মিস ইউজ না হয়, এটা যেন আমি ক্ষতিগ্রস্ত না হই আর্থিকভাবে বা কোনোভাবে, আমি যেন ক্ষতিগ্রস্ত না হই, এটা আপনার দায়িত্ব। এটা হচ্ছে আপনার কাছে এটা আমাদের একটা আমানত, এটা আপনি রক্ষা করা আপনার দায়িত্ব, ঠিক আছে? এটা রক্ষা করা আপনার দায়িত্ব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।